আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হচ্ছে টিস্যু তন্ত্র চ্যাপ্টারের লাস্ট লেকচারটা করব। এটা আমাদের তৃতীয় লেকচার হবে। এটা হলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো গতদিন লাস্টের দিকে হয়তো একটু নেটের প্রবলেমের কারণে দু একটা কথা শোনা যায়নি। লাস্টে যে একটা ছক পড়াচ্ছিলাম ওটা বোধহয় একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তো আজকে ভাইয়া ওই ছকটা একটুখানি রিপিট করে আর কি ক্লাসটা স্টার্ট করব। তবে এর আগে ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ারলি দেখা যায় ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করে দিব ক্লাসটা, ওকে? ওকে, ক্লিয়ার। আচ্ছা, যেহেতু ক্লিয়ার আছে তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিই। আমি প্রথমে ওই একটুখানি রিপিট করে স্টার্ট করব। যেটা হচ্ছে গতকালকে হচ্ছে এক্সার্ক, এন্ডার্ক আর মেজার্কের একটা ছক পড়াচ্ছিলাম, ওই টপিকটা একটুখানি আমরা রিপিট করব। রিপিট করে আমরা ক্লাসটা স্টার্ট করতেছি, ওকে? আচ্ছা, তো আমরা শুরু করি। এই যে আমরা এই ছকটাতে ছিলাম, তাই তো? হ্যাঁ, এই ছকটাতে ছিলাম। তো আমরা এই ছকটা থেকে শুরু করতেছি। প্রথমে এই ছকটাতে কি সমস্যা হয়েছিল আমি আগে বলে নিই ছকটা আমরা কিভাবে মনে রাখতে হবে, ওকে? তো দেখো, প্রথমে ভাইয়া তোমাদেরকে বুঝাইছিলাম যে জাইলেম দুই রকমের হয়, ঠিক আছে? একগুলো জাইলেম থাকে যেগুলোর ভিতরে ছোট গর্ত থাকে, সরু গর্ত থাকে। আর একগুলো জাইলেম থাকে যেগুলোর ভিতরে বড় গর্ত থাকে বা মোটা গর্ত থাকে, ঠিক আছে? তো ভাইয়া বলছি যে প্রোটো মানে ছোট, মেটা মানে মোটা, এভাবে মনে রাখবা, ঠিক আছে? কিভাবে মনে রাখবো? প্রোটো মানে ছোট, আর ম্যাটা মানে হচ্ছে মোটা, মোটা মানে হচ্ছে বড় আর কি, ঠিক আছে? জাস্ট এটুকু, ঠিক আছে? আচ্ছা, তার মানে ছোট গহ্বর যুক্ত যে জাইলেম তাদেরকে বলা হয় হচ্ছে প্রোটোজাইলেম, আর বড় বা মোটা গহ্বর যুক্ত যে জাইলেম তাকে বলা হয় মেটাজাইলেম। তো বলছিলাম যে এই প্রোটোজাইলেম, এখানে প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের মধ্যে প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে উদ্ভিদের বিভিন্ন অংশকে বিভিন্ন নামে ডাকা হয়, ঠিক আছে? যেমন ভাইয়া তখন তিনটা শব্দ বলছিলাম, কয়টা শব্দ বলছিলাম? তিনটা শব্দ কি কি ছিল আমরা বলছিলাম? তিনটা শব্দ আমাদের ছিল, ভাইয়া শিখেছিলাম। একটা শব্দ ভাইয়া পড়াইছি এক্সো। এক্সো বলছিলাম যে তিনটা শব্দ আমরা পড়বো, মেডিকেল টার্ম, এগুলো একটু মনে রাখবে। এক্সো একটা ভাইয়া বলে দিছিলাম, এন্ডো একটা টার্ম বলছিলাম কি, আর লাস্ট একটা টার্ম বলছিলাম সেটা ছিল মেজো, তাই তো? মেজো। আচ্ছা, তাহলে ভাইয়া বলছিলাম যে এই তিনটা টার্ম আমরা মাথায় রাখবো, তিনটা দিয়ে আমরা আনসার করব। তখন ভাইয়া বলে বুঝাইছিলাম যে এক্সো মানে কোনো কিছু বাইরে থাকলে ওটাকে বলা হয় এক্সো, কোনো কিছু ভেতরে থাকলে সেটাকে বলা হয় এন্ডো, আর মেজো মানে হচ্ছে মাঝখানে বা উভয় দিকের মাঝামাঝি অবস্থান, ঠিক আছে? তাহলে আমি এটুকু বলছিলাম। তো যেহেতু বলছিলাম যে প্রকারভেদ গুলো সব প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তিতে করা হয়েছে, তাহলে বুঝাই যাচ্ছে নাম যার এক্সার্ক তার প্রোটোজাইলেম থাকবে বাইরের দিকে, ঠিক আছে? মানে পরিধির দিকে মানে বাইরে। যদি একটা বৃত্ত আঁকি ভাই, একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের এটাকে বলা হয় কেন্দ্র, আর বাইরের যে অংশটাকে বলা হয় কি, পরিধি। ছোটবেলায় পড়ছি, অবশ্যই জানার কথা, ওকে? তাহলে কি এক্সার্ক মানে হচ্ছে প্রোটোজাইলেম পরিধির দিকে। যদি বলি এন্ডার্ক, তার মানে কি প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। বলছি না এন্ডো মানে ভেতরে। আচ্ছা, মেজার্ক মানে ভাইয়া বুঝাইছিলাম প্রোটোজাইলেম উভয় দিকে থাকতে পারে। ডান। তাহলে আমরা তিনটা প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তিতে পারতেছি। প্রোটোজাইলেম যেদিকে থাকবে তার অপোজিট সাইডে অবশ্যই মেটাজাইলেম থাকবে। মানে উদ্ভিদের প্রত্যেকটা জায়গায় প্রোটোজাইলেম মেটাজাইলেম দুইটা থাকবে, দ্যাটস মাস্ট, ঠিক আছে? যেখানে প্রোটোজাইলেম থাকবে তার অপোজিটে অবশ্যই মেটাজাইলেম থাকবে। তাহলে তুমি চিন্তা করে বলো যে এক্সার্কে যদি প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, তাহলে মেটাজাইলেম কোথায় থাকবে? থাকবে কেন্দ্রের দিকে। এন্ডার্কের ক্ষেত্রে যদি প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, তাহলে ওইটা থাকবে পরিধির দিকে। বোঝা যাচ্ছে? মানে একটা একটার উল্টা হবে, যে সিম্পল কথা, ওকে? আচ্ছা, এটুকু পারলাম। তাহলে আমার ছকের এটা হইলো আর এটা হইলো। তারপর ভাইয়া বুঝাইছিলাম যে উদাহরণগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। তখন ভাইয়া বলছিলাম দেখো যে কাণ্ড এন্ডার্ক দুইটার উচ্চারণে নয়েড পাইতেছি। তার মানে কি কাণ্ড হচ্ছে এন্ডার্কের উদাহরণ, আর যেটা হচ্ছে কাণ্ড এন্ডার্কের উদাহরণ। এভাবে করে মুখস্থ রাখতে বলছিলাম। তো কিভাবে মনে রাখতে বলছি যে কাণ্ড
এন্ডার্ক, দুইটাতেই নয় ড আছে। ওকে, আচ্ছা এরপর কি বলছি যে আর দুইটা একটু কষ্ট করে মুখস্থ রাখবো। একটা হচ্ছে এক্সার্কের উদাহরণ হচ্ছে মূল, আর মেজার্কের উদাহরণ হচ্ছে পাতা। কাণ্ড বাদ দিলে বাকি থাকে দুইটা, একটা হচ্ছে এক্সার্ক, সেটা হচ্ছে মূলে পাওয়া যায়, আর মেজার্ক পাতায় পাওয়া যায়। দ্যাটস ইট, এটুকু হয়ে গেছে। তখন ভাইয়া পড়াইছিলাম যে জাইলেম বৃদ্ধির দিক, ছকের 4 নাম্বার পয়েন্টটা। তো ভাইয়া ওইটা বোঝানোর জন্য বলছিলাম যে মনে রাখবা জাইলেমের বৃদ্ধি সবসময় পি থেকে এম এর দিকে হয়। কি বলছিলাম ভাইয়া? পি থেকে এম এর দিকে হয়। এখন যদি তুমি টাইমটা, তোমাকে যে কেউ জিজ্ঞেস করে যে এখন কয়টা বাজে বলো তো, তুমি বলবো না যে এখন 3 PM, ঠিক আছে? তো ওরকম এই যে বৃদ্ধিটা, জাইলেমের বৃদ্ধিটা সবসময় প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে হয়। কোন দিকে হয়? প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে। তো দেখো, তাহলে তুমি দেখো এক্সার্ক, তার প্রোটোজাইলেম আছে বাইরে, মেটাজাইলেম আছে কেন্দ্রে। তাহলে বৃদ্ধিটা কোন দিকে হবে? বাইরে থেকে কেন্দ্রের দিকে। দেখো লেখা আছে তাই, জাইলেমের বৃদ্ধি কেন্দ্রের দিকে হয়। আবার এন্ডার্ক, তার ভিতরের দিকে থাকে প্রোটোজাইলেম, বাইরের দিকে থাকে মেটাজাইলেম। সুতরাং বৃদ্ধিটা কোন দিকে হবে? ভেতর থেকে বাইরের দিকে, মানে পরিধির দিকে। ওই কথাটাই লেখা আছে। আর যাদের মেজার তা তো থাকে উভয় দিকে, তাহলে উভয় দিকে হতে পারে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি এই পুরো ছকটা পড়াইছিলাম, বলছিলাম যে এই ছকটা এইভাবে করে মনে রাখলে আর কোনোদিনও এইটাতে সমস্যা হওয়ার কথা না। এটা যতবারই আসবে তোমরা আশা করি পারবা। ঠিক আছে? এখন ভাইয়াকে কমেন্টে জানাও যে ভাইয়া এটা একদম আমার ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়া নেক্সট টপিক, মানে আজকের যে টপিকগুলো সেগুলো শুরু করব। জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। আহ ওকে, তাহলে গেল, এটা গেল। তাহলে আমাদের টপিক এটা হয়ে গেল। তাহলে আমরা আজকের টপিক স্টার্ট করতেছি থার্ড পার্টে। আমরা থার্ড পার্টে যা যা পড়বো সেগুলো আজকে শুরু করতেছি। আজকে থার্ড পার্টের আমাদের পড়াটা শুরু হবে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম দিয়ে, তাই তো? হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমটা পড়াবো, ঠিক আছে? মানে ভাস্কুলার বান্ডেল আর কি মেইনলি পড়াবো, ঠিক আছে? তো গতকালকে স্লাইডের মধ্যে আছে এই যে এই জিনিসটা পড়াবো, এই চিত্রটা। এই চিত্রটা তোমাদের পরীক্ষায় আসে যে এটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে তোমার প্রকারভেদ দেওয়া আছে। জাইলেম এবং ফ্লোয়েমের কি অবস্থানের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ দেওয়া আছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন জাগবে যে ভাইয়া ভাস্কুলার বান্ডলটা কি? আগে সেটা একটু বুঝাইনি। ভাস্কুলার বান্ডল হচ্ছে পরিবহন টিস্যুর গুচ্ছ। আচ্ছা, পরিবহন টিস্যু কখনো একা একা কাজ করতে পারে না। পরিবহন টিস্যু গুচ্ছ আকারে কাজ করে। তো গুচ্ছ আকারে যে কাজ করে, গুচ্ছের সদস্য হচ্ছে তিনজন। কয়জন? তিনজন। কি কি সদস্য আছে আগে আমরা শুনি। একজনের নাম হচ্ছে জাইলেম, একজনের নাম হচ্ছে ফ্লোয়েম, আর একজনের নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ঠিক আছে? আবারও বলতেছি, জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই তিনটা জিনিস মিলিতভাবে ভাস্কুলার বান্ডল নামক পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। আচ্ছা, এখন এই যে টিস্যু গুচ্ছগুলো, এগুলো এক এক উদ্ভিদে এক এক রকম ভাবে সজ্জিত থাকে। সব উদ্ভিদে একরকম ভাবে থাকবে না, ঠিক আছে? কোন উদ্ভিদে তারা পাশাপাশি থাকে, কোন উদ্ভিদে তারা মানে চক্র আকারে থাকে, গোল আকার করে থাকে, কোন উদ্ভিদে ফ্লোয়েম মাঝখানে থাকে, কোন উদ্ভিদে জাইলেম মাঝখানে থাকে, এভাবে করে থাকে। ঠিক আছে? তো এইভাবে করে মানে এদের অবস্থানের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? এই জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে। ওকে, তো আমরা দেখি প্রথমে, আগে আমরা দেখি যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের উপর ভিত্তি, মানে এটাকে কয় ভাগে ভাগ করা যায়। প্রথমত ভাস্কুলার বান্ডেলকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা বইয়ের মধ্যে এই সুন্দর করে এই ছকটা পাবা, তুমি ওই ছকে চলে যাও। আমি ওই ছক থেকে স্টার্ট করতেছি। আগে উদাহরণ মুখস্থ করাবো, তারপর চিত্র শিখাবো, তাহলে দ্যাটস ডান। ওকে, নো প্রবলেম, পারবা। লাস্টে প্রথমে আমরা ওই ছকটাতে চলে, যেরকম ট্রির মতো, গাছের মতো একটা আঁকা আছে, এটার মধ্যে চলে যাও। আচ্ছা, দেখো এখানে লিখছি কি ভাইয়া? ভাইয়া লিখছি হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে সংযুক্ত, একটার নাম হচ্ছে অরিয়, আরেকটার নাম হচ্ছে কেন্দ্রিক। আগে আগে নামগুলো শিখে, আগে নামগুলো শিখার পরে অন্য কিছু, আগে নামগুলো শিখে ফেলো। তাহলে ভাস্কুলার বান্ডেলকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিয়, একটা হচ্ছে কেন্দ্রিক। আচ্ছা, সংযুক্তকে 2 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। একটা নাম হচ্ছে কি? সমপার্শ্বীয়, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা, গেল। এরপর বলছে সমপার্শ্বীয় যেটা, সেটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে? আচ্ছা,
তারপর কি দেখো, তারপর অরিওকে আর ভাগ করা যায় না, অরিও একটাই আছে। কেন্দ্রিকটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, নাম থেকেই বুঝতে পারতেছো যদি জাইলেম কেন্দ্রের দিকে থাকে তাহলে ওটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক, ইংলিশে বলা হয় হেড্রোসেন্ট্রিক, ঠিক আছে, হেড্রোসেন্ট্রিক। আচ্ছা, আর লেপ্টোসেন্ট্রিক এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। আচ্ছা ভাইয়া একটা জিনিস বলবো যে তোমরা এখন আস্তে আস্তে না ইংলিশ কিছু টার্ম গুলো একটু পড়ে রাখবা, হ্যাঁ, কারণ তোমাদের এই বছরের অ্যাডমিশন টেস্টের ভাইয়া আপুদের তো কোশ্চেন দেখছো, তো দেখার পর একটুখানি আইডিয়া হয়েছে যে বেশ কিছু ইংলিশ ওয়ার্ড দিয়ে দেয়, ঠিক আছে। তো যখন এখন যদি একটুখানি পড়ে রাখলা যে অরিও, তুমি অরিও শুধু পড়ে গেছো, কিন্তু পরীক্ষার হলে না অরিওর জায়গায় হয়তোবা লিখে দিতে পারে যে কোথায় রেডিয়াল ভাস্কুলার বান্ডল দেখা যায়, তখন তুমি আকাশ থেকে বললা যে আরে কিরে রেডিয়াল আবার কোত্থেকে আসলো, রেডিয়াল তো আমি পড়িনি, এটা কেমনে পারবো আমি, ঠিক আছে। এই জিনিসটা যাতে না হয় তাই ভাইয়া বলবো যে বাংলার নামগুলো তো পড়তেছে একটু করে, মানে একটু একটু করে, মানে টার্ম গুলো, মেইন টার্ম গুলো, সবকিছু না, মেইন টার্ম গুলো, ইংলিশ টার্ম গুলো একটু পড়ার ট্রাই করবা, এই আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো দেখো, তাহলে বললাম আগে নামগুলো মুখস্থ করে, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তকে দুই ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয়কে আবার, সমপার্শ্বীয়কে দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত আর বদ্ধ। ব্যাপারটা বুঝবো, দাঁড়াও। আর এখানে কেন্দ্রিকের মধ্যে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। আচ্ছা এখন তোমরা যে জিনিসটা করবা, যে স্ক্রিনে যেভাবে দেখানো আছে সেভাবে করে তোমার বইয়ের মধ্যে লিখবা। কেন লিখতেছি দাঁড়াও একটু পরে বলতেছি, আগে তুমি লেখো তারপর বলতেছি। কি লিখবা দেখো, মুক্তের নিচে সুন্দর করে লেখো 2, আর বদ্ধের নিচে সুন্দর করে লেখো 1, ঠিক আছে। আর মাঝখানে লেখো ভাইয়া যেভাবে লিখছি কাণ্ড, এই কথাটা লিখে রাখো কাণ্ড, ওকে। তারপর সমপার্শ্বীয় নিচে লিখে ফেলো কুলা, ঠিক আছে, কুলা, যে ধান ওই যে ইয়া করার জন্য, যেটা চালার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে আমরা কি বলি, কুলা বলি না, ওই কুলা লিখে রাখো, ঠিক আছে। আচ্ছা অরিওর নিচে লিখে রাখো পুষ্পক মূল, কি লিখে রাখবা, পুষ্পক মূল। আচ্ছা এরপর কেন্দ্রিক দুইটা আছে, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের নিচে লিখে রাখো টেরিসের শালা। তোমার, তোমাদের ছাদ, ছাদের ইংলিশ কি, টেরিস, ওই টেরিসে তোমার শালা উঠে গেছে, এই জন্য তুমি তাকে কি বলতেছো যে আমার শালা কোথায় আছে, টেরিসে আসে, এই জন্য আমি মনে রাখলাম টেরিসের শালা, ওকে, টেরিসে শালা। আচ্ছা তারপর চলে আসে লেপ্টোসেন্ট্রিক, ওটার নিচে লিখে রাখো ড্রাই, ঠিক আছে, DRY, ড্রাই, ওকে। এটা এটা কিসের জন্য জিজ্ঞেস করতেছে, এটা সিকিউর জন্য না, এটা মেইনলি এমসিকিউর জন্য। এগুলো হচ্ছে আগে উদাহরণগুলো মুখস্থ করাচ্ছি, সিকিউর জন্য চিত্রগুলো শিখতে হবে, চিত্রগুলো শিখবো, দাঁড়াও আগে এমসিকিউ টুকু মুখস্থ করতেছি, ওকে আসো। তাহলে এখন এখানে শেষ করো, তাহলে বুঝছো, মুক্তের নিচে 2, বদ্ধের নিচে 1, মাঝখানে লিখবো কাণ্ড, সমদ্বিপার্শ্বীর নিচে লেখো কুলা, অরিও নিচে লিখবা পুষ্পক মূল, জাইলেম কেন্দ্রিকের নিচে টেরিসের শালা, আর লেপ্টোসেন্ট্রিকের নিচে ড্রাই। এখন আমি ভাইয়া বুঝায় বলতেছি যে কোনটার অর্থ কি। আচ্ছা মুক্তের নিচে যে 2 আছে, 2 দিয়ে ভাইয়া বুঝেছি দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর বদ্ধের নিচে যে 1 আছে এটা দিয়ে বুঝেছি একবীজপত্রী উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মাঝখানে কাণ্ড লিখছি না, কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় মুক্ত সমপার্শ্বীয়, আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় বদ্ধ সমপার্শ্বীয়। এই চিত্রটা এভাবে লিখছো না, লিখে চোখ দিয়ে বড় বড় করে তাকায়া 4-5 বার দেখে নিবা, ঠিক আছে। দেখে নিয়ে ওই চিত্রটাকে তোমার মাথায় একটা ক্যাপচার করে ফেলবা যে হ্যাঁ এটা এইভাবে এইভাবে, সামনে 2, তারপর 1, তারপরে কাণ্ড, ঠিক আছে। তাহলে দেখবা যে পরীক্ষায় আর ভুল হবে না, ওকে। আচ্ছা তাহলে কি বললাম, মুক্ত হচ্ছে কোনটা, মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। সমদ্বিপার্শ্বীয় কি কি আছে দেখো, কুলা, কু দিয়ে হচ্ছে কুমড়া, লা দিয়ে হচ্ছে লাউ, লিখে রাখো, কু দিয়ে কুমড়া, লা দিয়ে লাউ, ঠিক আছে, কুলা হচ্ছে কুমড়া আর লাউ। আচ্ছা এবার আসো পুষ্পক মূল। পুষ্পক মূল হচ্ছে মানে অরিও যেটা, সেটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। পুষ্পক উদ্ভিদ একবীজপত্রীও হতে পারে, সেটা দ্বিবীজপত্রীও হতে পারে, ঠিক আছে। যে কোনো পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায় অরিও ভাস্কুলার বান্ডল, ঠিক আছে। আচ্ছা এবার আসি, যেটা লাস্টে বাকি থাকে সেটা হচ্ছে তোমার কোনটা, জাইলেম কেন্দ্রিক আর লেপ্টোসেন্ট্রিক যেটা, ঠিক আছে, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ টেরিসের শালা দিয়ে ভাইয়া 3টা মনে রাখাতে বলতেছি। টেরিস দিয়ে হচ্ছে পিটেরিস বা টেরিস, তোমরা যেটাকে ফার্ন নামে চিনো, তোমাদের বিখ্যাত ফার্নটা যার নাম হচ্ছে টেরিস। শাল দিয়ে হচ্ছে শ্যালাগিনেলা, আর লা দিয়ে হচ্ছে লাইকোপোডিয়াম, ঠিক আছে। তাহলে টেরিসে শালা দিয়ে 3টা মুখস্থ রাখবা, যে কি কি আছে, টেরিস, শ্যালাগিনেলা, লাইকোপোডিয়াম, টেরিস,
স্যালাগিনেলা, লাইকোপোডিয়াম, শেষ হয়ে গেছে। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি দিয়ে মনে রাখতে পারছি? ড্রাই, ঠিক আছে। ড্রাই দিয়ে ডিআর দিয়ে, মানে ডিআর দিয়ে হচ্ছে ড্রাসিয়ানা, একটা নাম আছে ড্রাসিয়ানা। যদি পুরো নাম মুখস্থ না হয় ওই ডিআর দেখে চিনে ফেলতে পারবো অপশনে, কোনো সমস্যা নাই। আর ওয়াই দিয়ে হচ্ছে ইয়াক্কা, ইয়াক্কা, ঠিক আছে। ইয়াক্কা হয়তো হাসান স্যারের বইতে নেই, ইয়াক্কা তোমাদের সেকেন্ড বুকে আছে, লাগবে পরীক্ষায় আসে, এই জন্য দিয়ে দিলাম ভাইয়া ইয়াক্কা। ওকে, তাহলে কি হলো? ড্রাসিয়ানা, ইয়াক্কা। আচ্ছা, তাহলে জাইলাম কেন্দ্রিকের উদাহরণ টেরিস, শ্যালাকিনেলা, লাইকোপোডিয়াম। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিয়ানা, ইয়াক্কা, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা হয়ে গেল, কি হয়ে গেল? আমাদের প্রথমে রিটেন টুকু মুখস্থ হয়ে গেল, ঠিক, অবজেক্টিভ টুকু মুখস্থ হয়ে গেল, সবগুলোর উদাহরণ আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, যদি অবজেক্টিভ টুকু মুখস্থ হয়ে যায়, এবার আমরা একটু চিত্রগুলোর দিকে তাকাই, নামগুলোর ব্যাখ্যার দিকে তাকাই, ঠিক আছে। আমি একদম এভাবে করে যদি তুমি মুখস্থ রাখো, কথা দিলাম যে এই 2 বছর এখান থেকে যতগুলো অবজেক্টিভ আসবে আশা করি পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার আসো, এবার চিত্রগুলোর দিকে তাকাই। চিত্রগুলো আসলে ভাইয়ার একে বুঝানোর তেমন কিছু নাই, মানে সিম্পল চিত্র, তো একদম বোকা শোকা মার্কা চিত্র। কয়টা ডিম আঁকতে হবে আর কয়টা সার্কেল আঁকতে হবে, আর কিছুই না। দেখো তাহলে কি করতে হয় আগে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো যে এখানে দেখো জাইলেম আর ফ্লোয়েমকে কিন্তু আলাদা আলাদা ভাবে মার্কিং করছে। যেটা বিন্দু বিন্দু সেটা দিয়ে তারা ফ্লোয়েমকে মার্কিং করছে, আর যেটা মানে ক্রস ক্রস করে দিছে আর কি, সেটাকে ইয়া হিসেবে মার্কিং করছে, জাইলেম হিসেবে মার্কিং করছে। অ্যাজ ইউ উইশ, ঠিক আছে, এটার জন্য কোনো কিছু হবে না, বাট তুমি দুইটাকে ভিন্ন ভিন্ন মার্কিং করবা, দ্যাটস যেটা যা তোমার মনে থাকা উচিত। আচ্ছা, এখন দেখো নামের মধ্যে আছে, এই চিত্র যখন আঁকবা, পরীক্ষার হলে যখন আঁকবা, এইটা আঁকা লাগবে না, ঠিক আছে, এইটা আঁকা লাগবে না, ঠিক আছে, এইটা আঁকা লাগবে না, এইটা আগে ভাইয়া কাটে দিচ্ছি যাতে তোমার কনফিউশনটা দূর হয়, এটা আঁকা লাগবে না। তোমার আঁকা লাগবে কোনগুলো? এইগুলো, এইগুলো, ঠিক আছে, এগুলো। এখন ভাই আগে তোমাকে কোয়েশ্চেন গুলা বুঝাই যে কিরকম কোয়েশ্চেন আসে, তারপর তোমরা একটু বোঝার চেষ্টা করো। কোয়েশ্চেন আসে যেরকম, যে বলে দিবে তোমাকে যে একটা লাউ গাছ, ঠিক আছে, তোমাকে একটা মানে উদ্দীপক দিবে, উদ্দীপকে থাকবে লাউ এর কথা। এখন বলবে যে লাউ এর মধ্যে যে ভাস্কুলার বান্ডেলটা দেখা যায়, তুমি ওই ভাস্কুলার বান্ডেলের চিত্র অঙ্কন করো, ঠিক আছে, এবং অংশগুলো দেখাও। তো তখন তোমাকে, তোমার মাথায় আসতে হবে লাউ, কুলা, ওখান থেকে পড়ছি সমদ্বিপার্শ্বীয়, আমাকে কোন চিত্র আঁকতে হবে? সমদ্বিপার্শ্বীয় চিত্র আঁকতে হবে, এরকম, ঠিক আছে, কোয়েশ্চেনটা সেই টাইপের। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। তারপর এখন দেখি আমরা যে জিনিসটা বলবো ভাইয়া, সেটা হচ্ছে, হ্যাঁ এটা গেল। এখন আসো দেখো প্রথমটা আমরা টাইপে আসি। প্রথমটা টাইপ ছিল কি? নাম ছিল সংযুক্ত। দেখো সংযুক্তর মধ্যে দুই রকম ছিল, একটা ছিল সমপার্শ্বীয়, একটা ছিল সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা ঠিক আছে, নাম থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তো। সমপার্শ্বীয় মানে সমান সমান পার্শ্ব, ঠিক আছে। আর সমদ্বিপার্শ্বীয় মানে দুই পাশ সমান, ঠিক আছে। এখন দেখো পার্থক্যটা কোথায় সেটা আগে বুঝি। সমপার্শ্বীর মধ্যে দুইটা আছে, মুক্ত আর বদ্ধ, ঠিক আছে। তো আমরা কিভাবে এই দুইটার মধ্যে প্যাচ লেগে যায়, আমাদের কাছে মনে হয় যে আচ্ছা ক্যাম্বিয়াম না থাকলে হয়তো মুক্ত, আর ক্যাম্বিয়াম থাকলে হয়তো বদ্ধ, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু তা না। কেমনে মনে রাখবে? আমি একটা সিম্পল একটা মজার গল্প বলি যেটা দিয়ে মনে রাখা যায়। ধরো আহ কেউ হাসাহাসি করা যাবে না, ঠিক আছে, আমরা এমনি দুষ্টামি করতেছি। সেটা হচ্ছে, ধরো ছেলেরা কখন বদ্ধ হয়ে যায়, ঠিক আছে, ছেলেরা কখন বদ্ধ হয়ে যায়, ঠিক আছে, আর কখন সে মুক্ত থাকে, ঠিক আছে। ধরো ধরলাম যে এটা হচ্ছে একটা জাইলেম, আর এটা হচ্ছে একটা ফ্লোয়েম, তাই তো। ধরলাম এটা হচ্ছে একটা ছেলে, এটা একটা হচ্ছে মেয়ে, তাই তো। আচ্ছা, যখন ছেলে আর মেয়ে মানে দুজনই মুক্ত থাকবে কখন? যখন তাদের মধ্যে এই কাবাব মে হাড্ডি থাকবে, মানে তাদের মধ্যে কোনো বিয়ে টিয়ে হবে না, কিছু হবে না, ঠিক আছে। তখন তারা কি থাকে? তখন তারা মুক্ত থাকে। তখন তারা কি থাকে? মুক্ত। একজন আরেকজনের কোনো কিছুর মধ্যে ঝামেলা করে না, কোনো ভেজাল করে না, একজন আরেকজনকে বিরক্ত করে না, ঠিক আছে। তখন কি? ছেলেও থাকে মুক্ত, মেয়েও থাকে মুক্ত। তাহলে কাবাব মে যখন হাড্ডি থাকবে তখন দুজন মুক্ত থাকবে, কিন্তু যখনই এই যে বিয়ে করাই দিল, তখন দুইজন একজন আরেকজনের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত, তাহলে তখন কি আর কেউ মুক্ত থাকলো? তখন হয়ে গেল বদ্ধ, ঠিক আছে। তাহলে কিভাবে মনে রাখবো? যে ক্যাম্বিয়াম হচ্ছে সেই জিনিস যেটা আমাদেরকে মুক্তি দিচ্ছে। এখন যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে হলো মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে তখন হয়ে যাবে বদ্ধ, ঠিক আছে। এভাবে করে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবো যে মনে থাকবে। ওকে, তাহলে যদি তুমি মাঝখানে ক্যাম্বিয়াম দাও এবং দুই পাশে জাইলেম এবং ফ্লোয়েম অঙ্কন করো, তাহলে সেটা হবে কার চিত্র? মুক্ত সমপার্শ্বীয় চিত্র। ওকে, আর যখন তুমি
তুমি কি করবে, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম দিবা না, একটা একটার সাথে একদম গায়ে গায়ে যুক্ত, দ্যাট ইজ বদ্ধ সমপার্শ্বীয়, একটা একটার সাথে একদম গায়ে গায়ে যুক্ত, দ্যাট ইজ বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, তাহলে আমরা মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় চিত্র আশা করি রাখতে পারবো। সমদ্বিপার্শ্বীয়তে কি, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে আরো কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড হচ্ছে যে থাকে না একজনের দুইটা তিনটা গার্লফ্রেন্ড, ওরকম টাইপের। এখানে দেখো, এখানে একটা ক্যাম্বিয়াম আর এখানে একটা ক্যাম্বিয়াম, মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে জাইলেম, মাঝখানে থাকবে কি, জাইলেম, আর দুই পাশে ফ্লোয়েম মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, মানে এই পাশের যে ফ্লোয়েম আর এই পাশের ফ্লোয়েম দুইটাই সমান সমান। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। কি বলা হয়, সমদ্বিপার্শ্বীয়। কারণ কি, ওই দুই পাশের যে ফ্লোয়েম টুকু ততটুকু সমান সমান। ঠিক আছে, এই জন্য কি বলা হয়, বলা হয় সমদ্বিপার্শ্বীয়। ওকে, আচ্ছা, তো সমদ্বিপার্শ্বীয়তে প্যাচ লাগে না, কারণ দুইটা ক্যাম্বিয়াম থাকে, মাঝখানে জাইলেম থাকে, দুই পাশে ফ্লোয়েম থাকে, এটাতে প্যাচ লাগে না। প্যাচ তোমরা লাগাও যেটা, ভাইয়া যখন মানে তোমাদের মতো ছোট ছিলাম প্যাচ লাগাইতাম যেটা, সেটা হচ্ছে মুক্ত আর বদ্ধের মতো। এই জন্য বলে দিলাম, যেভাবে বলছো ওভাবে মনে রাখো, যে মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে ছেলে মুক্ত থাকবে, মানে দুইজন জাইলেম ফ্লোয়েম মুক্ত থাকবে, আর ক্যাম্বিয়ামটা যখন না থাকবে তখনই বদ্ধ। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার আসি বাকি তিনটাতে। বাকি তিনটা আরো ইজি, একদম ইজি, কোনো কোনো ব্যাপারই না। দেখো তিনটার মধ্যে কি কি আছে, একটা আছে হচ্ছে অরিও। অরিও হচ্ছে সবচাইতে ইজি। অরিওতে কি, অরিওতে যে সার্কেল ওয়াইজ সাজানো থাকে, মানে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, ঠিক আছে, সজ্জিত, ঠিক আছে, গোল করে। তাহলে দেখো, একটা থাকবে ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, এরকম করে গুচ্ছ গুচ্ছ আকারে সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এই চিত্র আঁকতে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। আর এটার এক্সাম্পল কি, পুষ্পক উদ্ভিদের মূল, এটাও তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার আসি জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। বুঝাই যাচ্ছে, দুটো সুন্দর করে বৃত্ত আঁকবো, মাঝখানের বৃত্তটা বড় দিব, বাইরেরটা ছোট দিব। যদি জাইলেম কেন্দ্রিক কোনো কিছু আসে, যেমন যদি তোমাকে বলে যে টেরিসেরটা আঁকতে, তাহলে তুমি মাঝখানেরটা অবশ্যই বড় দিবে, বলবা যে জাইলেম কেন্দ্রিক। আর যেটা হচ্ছে যদি তোমার অন্যটা আসে, মানে ড্রাসিয়ানা বা ইয়াক্কারটা আসে, তখন তুমি আঁকবা ফ্লোয়েম কেন্দ্রিক। এটাই, ঠিক আছে, দ্যাটস ইট। একদম ইজি চিত্র, কোনো ব্যাপার না। তাইলে আগে ভাইয়াকে বলো, তাহলে আর কি, যেটা আগে ভাইয়াকে বলবা সেটা হচ্ছে, এখন এতক্ষণ যেটা পড়াইলাম এই চিত্রগুলা কি আঁকতে কারো সমস্যা হবে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে তাহলে ভাইয়া নেক্সট টপিকে চলে যাবো। আচ্ছা, ক্লিয়ার হলে ভাইয়াকে একটু কমেন্টে লেখো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে টপিকটা। এটা কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বইয়ের মধ্যে পাশে দিয়ে এরকম করে বড় করে একটা ডাব্লিউ লিখে রাখো। আর যে জিনিসটা করবা সেটা হচ্ছে, এটা ভালো করে বাসায় 2 বার প্র্যাকটিস করবা, এই চিত্রটা বাসায় 2 বার প্র্যাকটিস করবা। ঠিক আছে, কারণ চিত্রটা খুব বেশি বেশি আসে। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে দ্যাটস ইট, আমাদের এই টপিকটুকু আমাদের হয়ে গেল। আমরা নেক্সট যে টপিকে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে কোনটা পড়বো, চলো আমরা আজকে যেটা শুরু করবো। আজকে আসলে মেইনলি দুটো টপিকই বাকি আছে, সেটা হচ্ছে একবীজপত্রী মূলের অন্তর্গঠন আর দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠন। এবং এই যে মানে ভাস্কুলার বান্ডেলের চিত্রটা শিখাইলাম, এরপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার হচ্ছে এইটা, এই চিত্রটা। ঠিক আছে, একবীজপত্রী মূলের অন্তর্গঠন বা কচু মূলের অন্তর্গঠন আকারে তোমাদের বইতে আছে। ঠিক আছে, এই চিত্রটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষায় খুব বেশি বেশি আসে। ঠিক আছে, এটার পাশেও একটুখানি ডাব্লিউ দিয়ে রাখো, তোমাদের বইয়ের কয় পৃষ্ঠা উল্টালেই পাবা যে লেখা আছে একটি একবীজপত্রী মূলের অন্তর্গঠন, এই যে এই প্যারাটা লেখা আছে। ঠিক আছে, এখানে চলে যাও। আচ্ছা, এখন আসো, এই একবীজপত্রী মূলের অন্তর্গঠন লিখে এটা তো দেখে তোমাদের মনে হয় যে ভাইয়া এটা তো প্র্যাকটিক্যালের অংশ, এটা থেকে কি আসলে রিটেনে আসে? হ্যাঁ, এটা থেকে রিটেনে আসে। এটা যদিও তোমার দেখে ওখানটা দেখে মনে হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ, না, এটা প্র্যাকটিক্যাল না, এটা তোমার চ্যাপ্টারের অংশ, এটা রিটেনে আসে। ওকে, তো এটাতে ভিতর থেকে কি পড়তে হয় আগে ভাইয়া বুঝায় বলতেছি। এটা থেকে দুটা জিনিসই পড়তে হয়, একটা হচ্ছে দুইটা চিত্র শিখতে হবে তোমাকে। একটা হচ্ছে এই একবীজপত্রী মূলের অন্তর্গঠনের চিত্রটা শিখতে হবে, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের চিত্র শিখতে হবে। ঠিক আছে, দুইটা চিত্র। আর সাথে কি শিখতে হবে, একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে হবে। ঠিক আছে, তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য আর কি, আর হচ্ছে চিত্র। ঠিক আছে, আচ্ছা, আগে আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বো। আগে আমরা কি পড়বো, শনাক্তকারী বৈশিষ্ট্য। কারণ শনাক্তকারী বৈশিষ্ট্য যদি তুমি পারো, তুমি দেখবা যে চিত্র তুমি পারতেছো। আর মজার ব্যাপার হচ্ছে, সবগুলো বৈশিষ্ট্য আমাদের আগে পড়ানো শেষ। ঠিক আছে, এখন তুমি বলবা যে হ্যাঁ, এটা তো গতকালকে পড়ছিলাম, কি রে, এটা তো পড়ছিলাম। ওকে, আচ্ছা, আসো শনাক্তকারী বৈশিষ্ট্য চলে যাই। দেখো, কয়েক পৃষ্ঠা উল্টালে এই যে একটা এরকম পয়েন্ট আকারে পাবা, যে একটি একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য, এইটাতে চলে যাও। তোমরা সবাই বই খুলে এই টপিকটাতে চলে যাও।
আচ্ছা, ভাইয়া স্কিপ করতেছি না, সমস্যা নেই। ভাইয়া ও মাঝখানে যেখানে আছে ওখান থেকে কিছু অবজেক্টিভ আসে, সেটা দাগায় দিব। টেনশন করার কিছু নেই। ওকে? আচ্ছা, আগে আমরা এখানে চলে যাচ্ছি। এখান থেকে আমরা পড়াটা কমপ্লিট করে নিই। তারপর আমরা ওখানে আসবো। দেখো, ১ম হচ্ছে একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য। এটার জন্য তোমাকে আমি আগে কিছু জিনিসপত্র বলে নিই। দেখো তো আমরা ওই যে গতকালকে পড়ছিলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ঠিক আছে? গ্রাউন্ড টিস্যু তন্ত্রে যা, যা পড়ছি এখানে তাই আসবে। ওকে? আচ্ছা, এখন ১ম এ একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে একবীজপত্রীর যে মূল, সেখানে কিছু জিনিস থাকে না। কিছু জিনিস কি থাকে না? তো কি থাকে না সেটা ভাইয়া তোমাদের জন্য একসাথে করে আনছি। এটুকু মনে রাখবো যে একবীজপত্রী মূলে যা, যা থাকে না। ৩ টা জিনিস থাকে না। একটা থাকে না কিউটিকল। কি থাকে না? কিউটিকল। ঠিক আছে? পড়ছিলাম আমরা কিউটিকল থাকে না। ঠিক আছে? একবীজপত্রীর মূলে কোনো কিউটিকল থাকে না। দ্বিতীয় যেটা থাকে না সেটার নাম হচ্ছে অধোতক। হ্যাঁ, অধোতকের যে প্যারাটা, ওখানে দেখবা যে একটুখানি মনে করো, সবাই যদি গতকালকের পড়াটা একটু পড়ে থাকো তাহলে মনে থাকার কথা যে ভাইয়া ওই অধোতকের প্যারাটা শুরু হয়েছিল কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা দিয়ে। কোলেনকাইমার উপরে ভাইয়া বলছিলাম যে ২ লেখো, স্ক্লেরেনকাইমার উপর বলছিলাম যে ১ লেখো। তখন ওর পরের লাইনে লেখা ছিল যে একবীজপত্রী যে মূল, সেখানে কোনো অধোতক থাকে না। ঠিক আছে? মূলে কোনো অধোতক থাকে না। তাহলে কি এখানে কোনো অধোতক থাকে না। আর কি থাকে না? আর থাকে না হচ্ছে কান্ডরোম থাকে না। ঠিক আছে? অবশ্যই সেটা একটা মূল, সেখানে তো আর কান্ডরোম থাকবে না। থাকবে হচ্ছে মূলরোম। ওকে? তাহলে একবীজপত্রীর মূলে কি থাকে না? ৩ টা জিনিস থাকে না। কিউটিকল থাকে না, অধোতক থাকে না, কান্ডরোম থাকে না। আচ্ছা, কেন ভাই এই ৩ টা জিনিস বলছি একটু পরে বুঝতে পারবা। আগে আমরা একটুখানি দেখি। চলো, তাহলে ১ম বৈশিষ্ট্যটা দেখো কি লিখছে? অধোতক ত্বকে কিউটিকল অনুপস্থিত। এই যে মাত্র ভাইয়া পড়ায় দিলাম, এই যে একটু আগে বলে দিলাম যে কি অনুপস্থিত? কিউটিকল অনুপস্থিত। এখানে থাকে কোনটা? এখানে থাকে মূলদ্রম, কিন্তু এখানে কোনো কাণ্ড। ২ টা পয়েন্ট আমাদের এমনি মুখস্থ হয়ে গেল। কি, কি বলছি? যে ত্বকে কোনো কিউটিকল থাকে না, অধোতক থাকে না, আর মূলরোম থাকে কিন্তু কাণ্ডরোম থাকে না। ঠিক আছে? ওকে, ওকে। তাহলে মূলরোম থাকে কিন্তু কাণ্ডরোম থাকে না। ওকে। এই ৩ টা হয়ে গেছে। এরপর চলে আসি ভাস্কুলার বান্ডল। চলো, ভাস্কুলার বান্ডলটা একটু আগে পড়ছি। দেখো তো একটু মনে করতে পারো নাই? পুষ্পক উদ্ভিদের মূলে কোন ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায় অরিও ভাস্কুলার বান্ডল। কি পড়ছিলাম? পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায় কোনটা? অরিও ভাস্কুলার বান্ডল। দেখেন ৫ নাম্বার পয়েন্টে সুন্দর করে লেখা আছে যে অরিও। তাহলে এটাও হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস এখন ভাইয়া পড়াবো, সেটা একটু সুন্দর করে তোমরা ডান পাশে বা বাম পাশে যদি জায়গা থাকে, একটু খালি জায়গাটার মধ্যে একটু এই কথাটা লেখো। তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে ম, এরপর লিখবা আবার একটা ম, আবার একটা ম। ৩ টা ম লিখবা। কি বলছি ভাইয়া? তোমরা সুন্দর করে বা ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গার মধ্যে একটা কথা লিখবা। কথাটা ভাইয়া বলে দিতেছি, কি লিখবা? লিখবা হচ্ছে ম, ম, ম। আচ্ছা, সুন্দর করে লেখো, এই কথাটা লেখো ম, ম, ম। ওকে, এই জায়গাটা দেখো। ঠিক আছে? তাহলে কি লিখবা? ম, ম, ম। আচ্ছা, ম, ম, ম দিয়ে ভাইয়া কি মুখস্থ করাচ্ছি এখন একটু ভাইয়ার সাথে সাথে বলো। যে ম, ম, ম দিয়ে হচ্ছে মূলে, মেটাজাইলেম, মাঝখানে। লেখো, তোমরা সুন্দর করে লেখো। ম দিয়ে হচ্ছে মূলে, মেটাজাইলেম, মাঝখানে। লেখো মূলে, মেটাজাইলেম, মাঝখানে। ঠিক আছে? এই কথাটা লেখো। তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝখানে থাকে, তাইলে মূলে প্রোটোজাইলাম কোন দিকে থাকবে? বাইরের দিকে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আমরা আসলে শুধু যে ২ টা ডাটা পাই তা না। আমরা ৪ টা ডাটা পাই। কিভাবে? দেখো, মূলে, মেটাজাইলেম, মাঝখানে। তাইলে মূলে প্রোটোজাইলাম কোন দিকে থাকবে? পরিধির দিকে থাকবে। এটাও একটা আমরা জেনে গেলাম। ঠিক আছে? প্রোটোজাইলাম থেকে পরিধি দেখবে। আচ্ছা, দেখো কাণ্ডে, কাণ্ডে আবার এই জিনিসটাকে উল্টা হবে। দেখো তো, কাণ্ডে মেটাজাইলেম থাকবে পরিধির দিকে। মানে মূলের আর কি, জাস্ট মূলের উল্টা। তাহলে কাণ্ডে প্রোটোজাইলেম থাকবে মাঝখানে। ঠিক আছে? তাহলে আমরা একটা মনে রাখবো, আমরা কোনোদিনই এই ৪ টা একসাথে মুখস্থ রাখতে চেষ্টা করবো না। একটা একসাথে যদি মুখস্থ, যেটা বুঝতে রাখবা, ঠিক আছে? এখন সেটা মনে করো। তাহলে বলতেছি ভাইয়া বলতেছি, আগে ক্লিয়ার করো যে মূলে, মেটাজাইলেম, মাঝখানে। তাহলে মূলে প্রোটোজাইলেম, কাণ্ডে মেটাজাইলেম, মাঝখানে হবে না। কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে, আর কাণ্ডে প্রোটোজাইলেম মাঝখানে। ওকে? ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা একসাথে আমরা ৪ টা জিনিস মনে রাখতে পারি। ওকে? তাহলে দেখো,
6 নাম্বার পয়েন্টে সেটাই লিখছে। 6 নাম্বার পয়েন্টে কি লিখছে দেখো, লিখছে হচ্ছে এটা যেহেতু একটা মূল সেহেতু মেটাজাইলাম থাকবে কোন দিকে, কেন্দ্রের দিকে, আর প্রোটোজাইলাম থাকবে পরিধির দিকে। কেন্দ্রের দিকে মানে তো মাঝখানে, ঠিক আছে। ওকে, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, লাস্ট আর দুইটা পয়েন্ট আমরা একটু মুখস্থ করবো। দেখো, একটা হচ্ছে যেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আচ্ছা, ভাইয়ের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? কোথাও কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে ভাইকে একটু কমেন্ট করে জানো। তাহলে ভাইয়া রিপিট, জায়গা থেকে রিপিট করতে হবে বলো, তাহলে আমি রিপিট করতেছি। অনলাইনের বুঝছো একটাই সমস্যা, যে জিনিস, আচ্ছা মনে হয় বুঝে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দিলাম যে দেখো, জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা তাকাও যে 6 এর অধিক থাকে। কত থাকে? 6 এর অধিক। একবীজপত্রীর ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা তুমি আঁকবা 6 এর অধিক। আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে থাকে 2 থেকে 4টা। যদিও তোমার দ্বিবীজপত্রী মূলের চিত্র আঁকা লাগবে না, ঠিক আছে। তো তুমি দ্বিবীজপত্রী মূলেরটা জেনে রাখলে, একবীজপত্রী মূলেরটা জেনে রাখলে। একবীজপত্রী মূলে হবে কয়টা? 6 এর বেশি থাকে। আর দ্বিবীজপত্রী মূলে গুচ্ছের সংখ্যা থাকে 2 থেকে 4টা। আর লাস্টে যে জিনিসটা পড়বো, সে মজ্জা নামক একটা জিনিস আছে। এই মজ্জা হচ্ছে আমরা পড়ছিলাম যে মেডুলা যেটাকে বলে, এটা হচ্ছে তোমার একবীজপত্রী মূলের ক্ষেত্রে অনেক সাইজে বড় থাকে, বৃহৎ সাইজের থাকে, ঠিক আছে। মজ্জা বৃহৎ, ঠিক আছে। তাহলে উইথ দ্যাট আমাদের এইটুকু বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। এখন ভাইয়ের সাথে সাথে সবাই বলে ফেলো। তাহলে বলো হচ্ছে প্রথমে কি, মূলে 3টা জিনিস থাকে না। কি কি থাকে না? মূলে কোনো কিউটিকল থাকে না, মূলে কোনো কাণ্ডরোম থাকে না, মূলে কোনো অথতক থাকে না, ঠিক আছে। মূলে থাকে কি? মূলে থাকে মূলরোম। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলটা কেমন হবে? ভাস্কুলার বান্ডেলটা হবে অরিও। তারপর কি বলছি? ম ম ম মূলে মেটাজাইলাম মাঝখানে, তাহলে মূলে প্রোটোজাইলাম কোন দিকে থাকবে? মূলে প্রোটোজাইলাম থাকবে পরিধির দিকে। আচ্ছা, তারপর বলছি কি, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক, ঠিক আছে। আচ্ছা, একবীজপত্রী মূল হলে, আর দ্বিবীজপত্রী হলে হয়তো 2 থেকে 4টা। আচ্ছা, আর মজ্জাটা কেমন থাকবে? বৃহৎ থাকবে। যদি এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ হয়ে যায় ভাইয়ের সাথে সাথে এখন পড়তে পড়তে, তাইলে এখন তোমার কাছে চিত্র আঁকা কোনো ব্যাপারই না, ঠিক আছে। কারণ দেখেন, চিত্রটা আসলে আলটিমেটলি এগুলারই বহিঃপ্রকাশ। চিত্রটা কি আসলে? আলটিমেটলি এগুলারই বহিঃপ্রকাশ। আমরা চিত্রটার দিকে তাকাই, চলো সবাই। আচ্ছা, চিত্রটাতে যাই। চিত্রটা দেখো, চিত্রটাতে আমরা প্রথমে স্তরগুলোতে আলাদা আলাদা করে আসছি। হ্যাঁ, আমরা স্তরগুলোতে আলাদা আলাদা করে আসি। দেখো, প্রথমে আমরা চিন্তা করি, আমরা পড়ছিলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্রের 3টা অংশ থাকে, ঠিক আছে। একটা ছিল কি, একটা ছিল হচ্ছে তোমার প্রথম যে অংশটুকু, তারপরে পরের অংশটা একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, একটা ছিল অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলে আমরা 3টা জিনিস শিখছিলাম। কি কি শিখছিলাম ভাইয়ের সাথে সাথে বললো? অধোতক, কর্টেক্স, অন্ততক। আমরা কি কি শিখছিলাম? অধোতক, কর্টেক্স, অন্ততক, তাই তো। আচ্ছা, আমরা অধোতক, কর্টেক্স, অন্ততক 3টা জিনিস শিখছি। আচ্ছা, তো প্রথম যে জিনিসটাতে একটা স্টপ আসলো, সেটা হচ্ছে আমরা বহিঃস্থলীয় অঞ্চল আঁকা শুরু করব। তো আঁকা শুরু করার আগে আমরা জেনে গেছি যে মূলে কোনো অধোতক থাকে না। তাহলে আমাদের অধোতক নামক জিনিসটা আঁকা লাগবে না। আমাদের কি আঁকা লাগবে না? অধোতক। আমরা শুরুই হবে কি দিয়ে? কর্টেক্স দিয়ে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো, প্রথমে এটা হচ্ছে এই যে উপরে দেখা একটা সারি আঁকতেছো তোমরা, এই পাতলা পাতলা ছোট ছোট কোষ দিয়ে, সিঙ্গেল সিঙ্গেল কোষ দিয়ে আঁকছো, এক 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 সারি, এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে আঁকা, ঠিক আছে। এই প্যারেনকাইমা কোষ দিয়ে আঁকা এই কোষগুলোকে বলা হয়, এটাকে হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। আমাদের হচ্ছে এপিব্লেমা শিখছিলাম না, যে মূলের বহি আবরণকে কি বলা হয়? ভাইয়া মনে রাখাই দিছিলাম যে মা মু, মা দিয়ে হচ্ছে এপিব্লেমা, মু দিয়ে হচ্ছে মূল। তাহলে মূলের যে বহি আবরণ তাকে বলা হয় এপিব্লেমা। তাহলে দেখো, বাইরের এই এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এই আবরণটা আঁকলাম, প্রথমে এটার নাম দিলাম এপিব্লেমা। আচ্ছা, এপিব্লেমা থেকে দেখো কিছু সাপের মতো জিনিস এরকম করে, চুলের মতো করে এরকম করে বের হয়েছে, দেখছো? আচ্ছা, এগুলোকে বলা হয় মূলরোম। কি বলা হয়? মূলরোম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা প্লিজ, বলবো ভাইয়া, ভাই আমরা স্যাররা চিত্র মানে যখন দিকে তাকায় না, মূলরোম সবসময় এককোষী হয়। মূলরোম কেমন হয়? এককোষী। মানে তুমি মূলরোম যখন আঁকবা, তুমি এই জিনিসটা পুরো একটানা আঁকতে হবে। তুমি যদি মাঝখানে এরকম করে একটা কাটা দাও, অথবা এখানে আবার একটা কাটা দাও, তাহলে কিন্তু
স্যারও তোমাকে কেটে দিবে, ঠিক আছে? তার মানে তোমাকে কি করতে হবে, এই জিনিসটা এরকম কোনো মাঝখানে কাটা কাটা থাকবে না, একটাই কোষ, মূলরোম পুরাটাই কি একটাই কোষ, ঠিক আছে? তাহলে তোমাকে মূলরোম আঁকার সময় মাথায় রাখতে হবে যে এক কোষী মূলরোম আঁকতে হবে। আমাকে কেমন মূলরোম আঁকতে হবে? এক কোষী মূলরোম। তাহলে আমি প্রথমে বাইরের আবরণটুকু আঁকলাম, যেটাকে বললাম এপিব্লেমা, সিঙ্গেল ছোট ছোট কোষ, এগুলোকে বলা হয় প্যারেনকাইমা কোষ। আর ওখানে মাঝখান থেকে কিছু সাপের মতো বের হয়েছে এককোষী আবরণ, এককোষী একটা উপাঙ্গ, যেটাকে বলা হয় মূলরোম। দুইটা জিনিস হয়ে গেল। এরপর আমাকে অনিয়তাকার কিছু গোল্লা 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 দিতে হবে। এই গোল্লাগুলো মিলে তৈরি হয় হচ্ছে কর্টেক্স। কি তৈরি হয়? কর্টেক্স। তুমি একটু এখন এতক্ষণে খেয়াল করে ফেলছো যে আল্লাহ, আমি তো কর্টেক্স দিচ্ছি কিন্তু আমি অধোতক কিন্তু আঁকি নাই। হ্যাঁ, কারণ অধোতক মূলে থাকে না, ঠিক আছে? ওই যে তুমি পড়ছো, ওখানটা ওই জ্ঞানটাকে তুমি এখানে ইউজ করতেছো, আর কিচ্ছু না। কর্টেক্স। আচ্ছা, এখন দেখো কর্টেক্স যখন ভাইয়া পড়াইছিলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে, ওখানে ভাইয়া এটাও পড়াইছিলাম যে মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। হ্যাঁ, এখন ওই পয়েন্টটাকে কাজে লাগাবো। কর্টেক্স যখন আঁকবা, যখন এটা মূলের কর্টেক্স মানে একবীজপত্রী মূলের কর্টেক্স, এখানে তুমি অ্যাট লিস্ট 8টা থেকে 10টা স্তর দিবা। কয়টা স্তর দিবা? 8টা থেকে 10টা। কারণ মূলের কর্টেক্সে অনেকগুলো লেয়ার থাকে, কত অনেক গভীর লেয়ার থাকে, ঠিক আছে? কিন্তু কাণ্ডের কর্টেক্সে মাত্র, যদি তোমাকে আঁকতে হইতো, তুমি 2 থেকে 4টা লেয়ার দিতে, তাইলেই হয়ে যেত। ওকে, আমরা কান্ডেরটা শিখবো একটু পরে, তো টেনশন করার কিছু নেই, ওটা যখন আঁকবো তখনই দেখে ফেলতে পারবা। খাতে আঁকার সময় তোমাকে এই গোল্লাগুলো, কেউ যদি জিজ্ঞেস করো যে ভাই এই গোল্লাগুলো কি সমান সমান হইতে হবে? না রে ভাই, এগুলো সমান সমান হইতে হবে না, জাস্ট গোল্লা 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 হইলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কত? 8 থেকে 10টা তুমি লেয়ার দিবা, দিলাম। তারপর সেই ঘটক কর্টেক্স ঠিক আছে, ভয়েস কি ক্লিয়ার? মানে জানাও তো ভাই, ভয়েস কি শোনা যাচ্ছে? জি ভাই, এবার ক্লিয়ার আসতেছে। ভয়েস ভাইয়া আবার কাটা কাটা আসতেছে কথা। কোষ, তো কোষ কোষগুলো ভাইয়া আপনার এভাবে স্ক্রিন করে দেখা আঁকবা। যাচ্ছে না। আর যে জিনিসটা ভাইয়া নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে তো। আচ্ছা দাঁড়াও, আবার করতেছি স্ক্রিন শেয়ার, দেখি এবার দেখা যায় কিনা। এবার দেখো তো, আসছে এবার? এবার বোধহয় ঠিক আছে। হ্যাঁ,
জি না ভাইয়া আসে নাই। ভাইয়া স্টার্টিং স্ক্রিন শেয়ারিং, এখানে শেয়ারিং হইতেছে, দেখা যায় না। নেটওয়ার্ক প্রবলেম করে। বাফারিং হচ্ছে। হ্যাঁ বাফারিং হচ্ছে। আচ্ছা দাঁড়াও ভাইয়া ঠিক করতেছি, দাঁড়াও। হ্যাঁ এবার আসছে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আসছে না, তাই তো? ওকে ঠিক আছে। আচ্ছা যদি এটা হয় তাহলে আমাদের ওকে, ঠিক আছে। এবার আচ্ছা এবার হচ্ছে অন্ততক নিয়ে কথা বলতেছিলাম ভাইয়া, তো বললাম যে অন্ততকটা যখন আঁকবো তখন ছোট ছোট করে এরকম করে কোর্স দিব। আর ভাইয়া একটা জিনিস বলে রাখবো যে এই এই চিত্রটা আঁকার সময় তোমরা কি করবা, ইয়ে করে নিবা, ওই যে কম্পাস থাকে না। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ওকে ঠিক আছে, ঠিক আছে এবার ওকে, বোধ হয় সমস্যা হবে না আর। আচ্ছা নেট প্রচন্ড বাফারিং করতেছে, যার কারণে খুব প্রবলেম হচ্ছে, কিন্তু এদিকে অনেক সমস্যা নেটের। আচ্ছা আসো, তো যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে কালো কালো জায়গাগুলো দেখতে পাইতেছে, এগুলো কি একটু ভাইয়া বুঝায় বলি আগে। এগুলো আসলে আমরা একটা জিনিস পড়ছিলাম, আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা ছিল, দেখো ওই যে মূলে লিসার কষ্ট, ভাই একটা কথা পড়াইছিলাম না, বলছিলাম যে মূলে লিগনিন আর সুবেরিন নামক দুইটা পদার্থ জমা হয়, ঠিক আছে? আহ এখনো কি প্রবলেম হচ্ছে নাকি কথা শোনা যাচ্ছে? জি না ভাইয়া এখন আর প্রবলেম হচ্ছে না, আচ্ছা কথা এখন শোনা আর প্রবলেম যাচ্ছে। হওয়ার কথা না, এখন ঠিক হয়েছে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা তো যে জিনিসটা বললাম যে ভাই একটা জিনিস পড়াইছিলাম যে মূলে লিসার কষ্ট, তাই তো? আচ্ছা তো মূলের মধ্যে লিগনিন আর সুবেরিন জমা হয়ে বলছিলাম একটা সরু ফিতার মতো আবরণ তৈরি করে, পড়াইছিলাম না ভাইয়া? ওই ফিতার মতো আবরণটাই এখানে আঁকা হয়েছে, আর কিছু না। ওই যে কালো 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 জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে ওই ক্যাসপেরিয়ান স্ট্রিপ গুলো, এগুলো কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে বুঝতে পারতেছো চিত্র যখন আঁকা হয়, চিত্র কতটা সূক্ষ্ম করে আঁকা হয়, যে এখানে ক্যাসপিয়ান স্ট্রিপও দেখানো হয়েছে। তো যেটা যখন আঁকবা অবশ্যই এই কালো জিনিসগুলো দিবা, ঠিক আছে? তোমরা আবার ভাবিও না যে এটা না দিলেও চলবে, মনে হয়, ঠিক আছে? এটা দিতে হবে, ঠিক আছে? এটা কি ক্যাসপিয়ান স্ট্রিপ, একবিসপত্রের মূল্যে পাওয়া যায়, ওকে। ওকে হয়ে গেল, তাহলে এটাও পড়ে ফেললাম। তারপর যে জিনিস হচ্ছে, তাহলে আমাদের বহিঃস্থলীয় অঞ্চল পর্যন্ত আকাশ শেষ। বহিঃস্থলীয় অঞ্চলের পরে আসে আমাদের অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চলে তিনটা জিনিস আঁকতে হবে আমাদেরকে, একটা হচ্ছে পেরিসাইকেল, একটা হচ্ছে মজ্জা, একটা হচ্ছে মজ্জা রশ্মি, ঠিক আছে? পেরিসাইকেল, মজ্জা, মজ্জা রশ্মি, ঠিক আছে? আসো তাহলে প্রথমে আসি পেরিসাইকেল, ঠিক আছে? পেরিসাইকেল হচ্ছে একদম অন্তত্বকের ভিতরের লেয়ারে কিছু ছোট 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 প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা কোষ থাকে, ঠিক আছে? ওই যে আমরা কুমকুম বহু শখ দিয়ে মনে রাখছিলাম, ঠিক আছে? ওই যে কুমড়া আর কুমারিকের ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা থাকে, সাধারণত প্যারেনকাইমা থাকে, সাধারণত কি থাকে, প্যারেনকাইমা। তো এখানে আমরা প্যারেনকাইমে আঁকবো, আমরা সে স্ক্লেরেনকাইমা আঁকবো না। তো দেখো এখানে দেখো ওই এটার উপরে এরকম করে ছোট্ট ছোট্ট লেয়ার করে কোষ দেওয়া আছে, দেখছো? এই যে সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ার আঁকবা, কিন্তু মাল্টিপল লেয়ার না ভাইয়া, বারবার বলতেছি, যেটা যতগুলো লেয়ার আছে দেখবা, একটু খেয়াল রাখবা। এখানে সিঙ্গেল লেয়ার আমরা একটা কোষ আঁকবো, সেটাকে বলা হবে পেরিসাইকেল বা পরিচক্র, ঠিক আছে? তাহলে এরপরে যেটা লেয়ার হলো সেটা হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। আচ্ছা পেরিসাইকেল আঁকার পরে এখন আমাকে আঁকতে হবে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। আমি আগে বলতেছি মজ্জা মজ্জারসি কেন পরে আঁকতে হবে একটু পরে বলতেছি, আগে আমি বুঝি এখন কি আঁকবো, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। ভাই বুঝাইছিলাম
প্রোটো মানে ছোট, ম্যাটা মানে মোটা, তাই তো? আচ্ছা, তো দেখো প্রোটোজাইলেমের যে এইগুলো হচ্ছে ছোট ছোট যে গর্তওয়ালা এই কোষগুলো দেখতেছো, এই যে গুল্ল গুল্লু গুল্লু গুল্লু, এগুলোর নাম হচ্ছে আসলে প্রোটোজাইলেম। আর এই দেখো বিশাল বড় গর্তওয়ালা একটা দেখতেছো, এটাকে বলা হয় মেটাজাইলেম। দেখো এখন আমরা কথাগুলোকে মিলাই, বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম ম ম ম, মূলে, মেটাজাইলেম মাঝখানে। আর কি পড়ছিলাম যে প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে। দেখো মাঝখানের দিকে, এই যে এগুলো কি মাঝখানের দিক না? এগুলো কি মাঝখানের দিক না? মাঝখানের দিকে আছে মেটাজাইলেমটা, আর এই যে সাইডের দিকে আছে প্রোটোজাইলেমটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ছোট 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 করে 6টা মেটাজাইলেম দিব। কয়টা দিব? 6টা বা তার বেশি দিবা, 6টা থেকে 8টা দিবা, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা পড়ছি যে ভাস্কোজাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা কত থাকতে হবে? 6-এর অধিক। 6-এর অধিক, একবীজপত্রী মূলের ক্ষেত্রে কয়টা থাকতে হবে? 6-এর অধিক। তাহলে এরকম প্রোটোজাইলেম বা মেটাজাইলেম আমি কয়টা দিব? কয়টা দিব? 6-এর বেশি দিব, 6+। 6-এর কম যাতে তুমি না দাও। যদি 6-এর কম দাও, স্যার বলবে যে এইটা তো হইলো না, এটা তো একবীজপত্রী মূল হইলো না, এটা তো দ্বিবীজপত্রী হয়ে গেল। তাহলে এটাতে কয়টা দিব? 6টা দিব, ঠিক আছে? তাহলে 6+ এরকম প্রথমে মেটাজাইলেম দিবা, তারপর ছোট ছোট করে 3টা করে প্রোটোজাইলেম দিবা। ওকে, তাহলে প্রোটোজাইলেম আঁকা হইলো, মেটাজাইলেম আঁকা হচ্ছে, মানে যা আমরা পড়ছি সেটাকে জাস্ট অ্যাপ্লাই করছি, নতুন কোনো কিছু না। আচ্ছা, এবার আসি, আমরা দিব মজ্জা আর মজ্জা রশ্মি। মজ্জার আর মজ্জা রশ্মির মধ্যে থেকে তুমি আগে মজ্জা রশ্মিটা দিবা। মজ্জা রশ্মিটা কি, দেখো এই যে কোণার দিকে কিছু কোষ দেখতে পাইতেছো, এই যে ধরো এইটা, ধরো এইটা, এই জায়গাতে, এই জায়গাতে, ঠিক আছে? এইগুলো দেখতে পাইতেছো আই থিংক। হ্যাঁ, এগুলোর ভিতরে দেখা যাচ্ছে ফোঁটা 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 দেওয়া আছে, ঠিক আছে? এই যে কোষগুলোকে আঁকা হয়েছে এগুলোই হচ্ছে আমাদের মজ্জা রশ্মি, ঠিক আছে? আর মাঝখানে, একদম মাঝখানে যেটা, সেটাকে বলা হয় মজ্জা, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু অনিয়তাকার কোষ দিয়ে গঠিত হয়। এগুলো সাধারণত স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হয় বেশিরভাগ সময়, ঠিক আছে? তাহলে মাঝখানের যে কোষগুলো আঁকা হয়েছে এগুলো আসলে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার আকৃতিগুলো এরকম হয়, ষড়ভুজাকার বা পঞ্চভুজাকার এরকম আকৃতি হয়, ঠিক আছে? তাহলে তুমি সাইডের দিকে দিয়ে নিবা ছোট ছোট করে, তুমি আগে মজ্জা রশ্মিটা আঁকে নিবা, তারপর পুরাটা জুড়ে বড় বড় করে জাস্ট, মানে যাদের ষড়ভুজাকার বা পঞ্চভুজাকার কোষ এতটুকু জাস্ট বোঝা যায়, এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? তাহলে এরকম করে কিছু কোষ দিয়ে দিবা, হয়ে গেল তোমার কি মজ্জা। তাহলে মজ্জা আঁকলাম, মজ্জা রশ্মি আঁকলা, ঠিক আছে? তাহলে এটার সাথে সাথে তোমার কি হয়ে গেল, একবীজপত্রী মূলের চিত্রটা তুমি আঁকা হয়ে গেছে। এখন ভাইয়া তোমাকে একবার বলে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো তুমি মাথায় রাখবা আঁকার সময়। আঁকার সময় কি কি মাথায় রাখবা? 1 নাম্বার পয়েন্ট যেটা মাথায় রাখবা, যে যেটা হচ্ছে আমরা এপিব্লেমা দিয়ে শুরু করব, চিত্রটা শুরু করবো কোনটা দিয়ে? এপিব্লেমা দিয়ে। এপিব্লেমায় যে মূল রোমটা আঁকবা সেটা যাতে এককোষী হয়, এটা খেয়াল রাখবা। এপিব্লেমা কেমন হতে হবে? এককোষী হতে হবে, বহুকোষী হলে হবে না। তারপর কি মাথায় রাখবা? কর্টেক্সটা যখন আঁকবা, ঠিক আছে? তো কর্টেক্সে তুমি 8 থেকে 10টা স্তর যাতে দাও, এর কম যাতে তুমি না দাও, তাহলে ওটা দেখে মনে হতে পারে যে কাণ্ডের আঁকছো, ঠিক আছে? তারপরে যখন তুমি এন্ডোডার্মিস বা অন্তত্বক আঁকবা, সেখানে তুমি ক্যাসপিরিয়ান স্ট্রিপ অবশ্যই দিবা। এন্ডোডার্মিস আঁকার সময় তুমি ক্যাসপিরিয়ান স্ট্রিপ দিবা। আচ্ছা, তারপরে যেটা মাথায় রাখবা যে এই মেটাজাইলেমের সংখ্যা যাতে 6-এর বেশি হয়, এগুলো যাতে 6-এর কম না আঁকে ফেলো। 6-এর কম আঁকে ফেললে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কয়টা কথা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে চিত্রে মনে হয় না কোনো সমস্যা হবে। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে মজ্জা আর ফ্লোয়েম আলাদা করতে পারতেছে না। আচ্ছা, এখানে মজ্জা আর ফ্লোয়েমটা আসলে আলাদা করা যাবে না, কারণ হচ্ছে ফ্লোয়েম হচ্ছে, এখনো তো পড়িনি আমরা, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েমটা হচ্ছে আসলে ওই জাইলেমের অপোজিটেই থাকে। এখানে আসলে চিত্রের মধ্যে ফ্লোয়েমটা ওভাবে করে দেখা যাচ্ছে না, ঠিক আছে? মজ্জা থেকে যে রে গুলো বের হচ্ছে, রে গুলো হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, এইভাবে করে যাচ্ছে। তো তো ওই রের মাঝখানে ভিতরেই থাকে হচ্ছে ফ্লোয়েম, তাই ফ্লোয়েম আর তুমি মজ্জা রশ্মি আলাদা করে দেখাতে পারবা না, ঠিক আছে? ওই জায়গাতেই দেখাই দিলেই হবে, ঠিক আছে? আর কিছুই না। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। তাহলে এটা হলো কি একবীজপত্রী মূলের অন্তর্গঠন। এই চিত্রটা পরীক্ষায় খুব বেশি বেশি আসবে। আচ্ছা, ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোনটা সেটা আরেকবার দেখাই। এই যে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, এই যে দেখো অন্তত এই যে অন্তত
রাখছো না, এই অন্ততকের মধ্যে দিয়ে অন্তত পোকা হয়ে গেছে আর কি, ওরকম পোকালো জায়গাগুলো দেখা আছে, সেটাই হচ্ছে ক্যাসপিয়ান স্ট্রিপ। ঠিক আছে, তো এটা দিয়ে ক্যাসপিয়ান স্ট্রিপ বোঝানো হয়েছে। ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে এবার তাহলে আমরা টেস্ট করবেন, কারণ এটা একদম কথা দিলাম, যদি রিটেনের কোশ্চেন আসে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম এই কোশ্চেনটা থাকে। ঠিক আছে, তো এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমাদের একবীজপত্রী কাণ্ডের মানে মূলের অন্তর্গঠন হয়ে গেছে। ভিতর থেকে অবজেক্টিভ কি পড়তে হবে একটুখানি বলে দিচ্ছি ভাইয়া। 268 পৃষ্ঠায় এখানে চলে যাও। এখান থেকে ভিতর থেকে অবজেক্টিভ আসে হচ্ছে, এখানে একটা অবজেক্টিভ আছে, এটা একটু দাগায় ফেললো, যে তরুণ মূলের সবচেয়ে বড় অংশ কর্টেক্স, এই কোশ্চেনটা আসে। এটা একটু দাগাও সুন্দর করে, যে তরুণ মূলের সবচেয়ে বড় অংশের নাম কি? তরুণ মূলের সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, এটা দাগায় ফেলেন। আচ্ছা, ওই যে দেখছো তো 8 থেকে 10টা স্তর থাকে, কত বড় অংশ, বুঝাই যাচ্ছে। তাহলে সবচেয়ে বড় অংশের নাম কর্টেক্স, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, আর এটা পড়বা যে এপিব্লেমা মূলত্বক, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করা। ঠিক আছে, এটা কাজটা পড়বা, পানি এবং খনিজ লবণ শোষণ করা। এটাই গেল মূলব্রমের কাজ আর কি। ঠিক আছে, তারপরে যেটা পড়বা সেটা হচ্ছে, দেখো পরে বাবা আছে পেরিসাইকেল, এটা 2000 ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করে কে? মূলের মধ্যে ওই নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করে পেরিসাইকেল বা পরিচক্র। ঠিক আছে, এটা ভালো করে আমি বলে দিলাম, এটা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা পরীক্ষা আসছে একবার। ঠিক আছে, তো এটা ভালো করে পড়বো যে নাইট্রোজেন জাতীয় খাদ্য ব্যতীত অন্যান্য খাদ্য সঞ্চয় করে হচ্ছে পেরিসাইকেল। আচ্ছা, এখন তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো, তাহলে নাইট্রোজেন জাতীয় খাবার সঞ্চয় করে কে? নাইট্রোজেন জাতীয় খাবার সঞ্চয় করে হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স। ওকে, তাহলে এটা পারা যাবে। ওকে, এটা পারবা। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটার পরে হচ্ছে কাজগুলো পড়বা। আর তেমন একটা ভিতর থেকে এগুলা থেকে অবজেক্টিভ আসে না, কারণ হচ্ছে এখান থেকে আসলে তেমন কিছু নেই, এগুলো ওই গ্রাউন্ড টিস্যুতন্ত্র টপিকেই সবগুলো আছে, ওখান থেকে অবজেক্টিভ গুলো আসবে, ওখান থেকে পড়াই দিছি ভাইয়া। তাহলে ওখান থেকে পড়বা, আর এই দুইটা আজকে এক্সট্রা আছে এখানে, এখান থেকে দুইটা পড়বা। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য হইলো একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য হইলো, চিত্রটা হইলো। এটা যদি হয়, এবার আমরা একবীজপত্রী কাণ্ডের দিকে তাকাবো। একবীজপত্রী কাণ্ড টাইম লাগবে না, কারণ হচ্ছে একবীজপত্রী কাণ্ড হচ্ছে জাস্ট মূলের, দেখবে যে বেশিরভাগই উল্টা। আচ্ছা, আসো ওখানে এখন, ওখানে আমরা যেরকম করে পড়ছিলাম যে একবীজপত্রীর মূলে কি কি থাকে না, এখন আগে ভাইয়া তোমাদেরকে পড়ায়নি যে একবীজপত্রীর কাণ্ডে কি কি থাকে না। চলো, একবীজপত্রী কাণ্ডকে আমি কি নামে ডাকি জানো? আমি ডাকি হচ্ছে ভেজাইল্লা নামে। মনে আছে ওই যে ওই দিন যখন পড়াচ্ছিলাম ভাইয়া বলছিলাম যে একটা মাত্র ভেজাইল্লা যদি থাকে, সেটা হচ্ছে এই লোকটা। ঠিক আছে, একদম ভেজাইল্লা। ঠিক আছে, কারণ এটার মধ্যে আসলে আলটিমেটলি কিছুই থাকে না, তাও ভেজাল করে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওর মধ্যে কিছুই নেই, দেখো কত কিছু নাই তার কাছে। তার নাম হচ্ছে একবীজপত্রী কাণ্ড, কিন্তু তার মধ্যে কাণ্ডরোম থাকে না। ঠিক আছে, একবীজপত্রীর মূলে যেরকম কাণ্ডরোম থাকে না, একবীজপত্রী কাণ্ডের মধ্যেও কাণ্ডরোম থাকে না, কাণ্ডরোম থাকে শুধুমাত্র দ্বিবীজপত্রী কাণ্ডে। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে অন্তত্বক থাকে না। একটা খেয়াল রাখো, প্লিজ একটু খেয়াল রাখো, একবীজপত্রী মূলে থাকে নাকি অধতক, আর একবীজপত্রী কাণ্ডে থাকে নাকি অন্তত্বক। ঠিক আছে, এই পার্থক্যটুকু জানতে হবে, অবশ্যই জানতে হবে। তাহলে ওদের কি থাকে না? অন্তত্বক থাকে না, একবীজপত্রীর মূলে থাকে না অধতক। ঠিক আছে, আচ্ছা, তারপর পরিচক্র থাকে না, মজ্জা থাকে না, মজ্জা রশ্মিও থাকে না। ঠিক আছে, তাহলে ওর থাকেটা কি? ওর কিছুই নেই, ওর একদম বোকাচোকা মানুষ। তাহলে ওর কি কি আছে তাহলে আবার বলো? ওর কাণ্ডরোম থাকে না, ওর অন্তত্বক থাকে না, ওর পরিচক্র থাকে না, মজ্জা থাকে না, মজ্জা রশ্মি থাকে না। আচ্ছা, এইটা নিয়ে মজ্জা রশ্মির ব্যাপারটা একটুখানি অস্পষ্টতা আছে, আমি একটু ক্লিয়ার আপ করে দিই তোমাদের ব্যাপারটা। তোমাদের বইতে একবীজপত্রী কাণ্ডের দুইটা চিত্র দেওয়া হয়েছে, একটা হচ্ছে কলাবতীর কাণ্ড, আর একটা বোধহয় ভুট্টা কাণ্ড, আই থিঙ্ক, খুব সম্ভবত, আমার ভালো করে মনে নেই। তো এই দুইটা কাণ্ড দেওয়া আছে। একটা কাণ্ডের মধ্যে মজ্জারশ্মি সুস্পষ্ট না, মানে দুইটাকে আলাদা করা যায় না, এই জন্য লিখছে সুস্পষ্ট না। আরেকটার মধ্যে লিখছে থাকেই না। ঠিক আছে, তো এটা আমি আলাদা তোমাদের জন্য যাতে অসুবিধা না হয়, তাই তোমাদের জন্য সুন্দর একটা ছক করছি। হ্যাঁ, এই যে কচুকাণ্ডের মধ্যে হচ্ছে তোমার এই যে মজ্জাটা থাকে, কিন্তু কলাবতীর কাণ্ডের মধ্যে থাকে না। ঠিক আছে, এই জিনিসটা আছে, একটু ঝামেলাটা লাগে। তো এই জিনিসটা তোমাদের যাতে ঝামেলা না হয়, এই জন্য ভাই একটা সুন্দর ছক করে নিয়ে আসছি। এই ছকটা যদি দেখো একবার, তোমার এই মানে এই চ্যাপ্টারে যতগুলো মূল কাণ্ড, দ্বিবীজপত্রী মূল কাণ্ডে যত প্যাচ আছে, কোনটাতে কোনটা আছে, কোনটাতে কোনটা নাই, সেই প্যাচটা দূর হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ছকটা পড়াচ্ছি, একটু পরেই পড়াচ্ছি, আগে আমরা একটু মুখস্থ করি। যেটা হচ্ছে কি, একবীজপত্রী কাণ্ডে, ওরে বাবার এটা কি, এটা কিছু না, আরে টেনশন করার কিছু না, এটা এখন ভাইয়া পড়াই দিলে তুমি বললো যে আরে এটা তো পানি ভাত ছিল, এটা কিন্তু কিছু হইলো? এটা কিছুই না, একদম ইজি। আসো আগে একটু বুঝে নি একবীজপত্রী কাণ্ডে যা যা থাকে না, তাহলে কি কি আমার সাথে সাথে বলো। কাণ্ডরোম থাকবে না, অন্তত্বক থাকবে না,
পরিচক্র থাকবে না, মজ্জা থাকবে না, মজ্জারশি থাকবে না, মানে বহিঃস্থলীয় অঞ্চলের কিছুই থাকে না, অন্তঃস্থলীয় অঞ্চলের অন্ততকটা থাকে না, আর কাণ্ডরোমটা থাকে না। ওকে, এবার আমরা একটু চিত্রটা আঁকতে যাই। দেখো চিত্রটা আঁকতে গেলে এবার আমরা পারবো। ঠিক আছে, আগে একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। আচ্ছা, বৈশিষ্ট্যতে আসো। একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য দেখছে কি, কাণ্ডরোম অনুপস্থিত থাকে। প্রথম পয়েন্টে লেখা আছে, ভাইয়া যেটা পড়াইলাম, যে কি অনুপস্থিত থাকে, ওদের কাণ্ডরোম অনুপস্থিত থাকে। ওকে, তারপরে কি, ওদের কিউটিকল উপস্থিত থাকে। কি থাকে? কিউটিকল পড়ছিলাম না, মূলে কোনো কিউটিকল থাকে না, কিন্তু এই জিনিসটা আবার কাদের থাকে, এটা আবার কাণ্ডের থাকে, তাহলে কাণ্ডের কিউটিকল উপস্থিত থাকে। আচ্ছা, তারপর দেখো মূলে অধোতক ছিল না, কিন্তু দেখো কাণ্ডে কি লিখছে, কাণ্ডে অধোতক আছে, কাণ্ডে কি অধোতক আছে। আচ্ছা, এখানে যে সকল পয়েন্ট গুলো নাই, এখানে সেটা উল্লেখ করে নাই, কিন্তু ভাইয়া তোমাদের জন্য উল্লেখ করে রাখছি। তো তোমরা চাইলে যখন বৈশিষ্ট্য আসবে, তোমরা ওই পয়েন্ট গুলো লিখতে পারো, যে পরিচক্র থাকে না, মজ্জা থাকে না, মজ্জারশি থাকে না, অন্ততক থাকে না, ওই কথাগুলো লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এখানে ওগুলো লেখে নেই। ওকে, আচ্ছা, তারপর দেখো এটাও তো আমরা পড়ে ফেলেছি, আমরা পড়ছি না মূলে মেটাজাইলেম মাঝখানে, তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝখানে থাকে, তাহলে কাণ্ডে মেটাজাইলেম থাকবে পরিধির দিকে, উল্টা। আচ্ছা, আর মূলে যদি প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, তাহলে প্রোটোজাইলেম কাণ্ডে থাকবে কেন্দ্রের দিকে। ঠিক আছে, জাস্ট উল্টা উল্টা। ঠিক আছে, জাস্ট উল্টা, এটাও পড়া হয়ে গেছে। আচ্ছা, 6 নাম্বার পয়েন্টটাও পড়া হয়ে গেছে। দেখেন তো, একবীজপত্রী কাণ্ড পড়তেছি, তাই তো। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি বলছিলাম, বদ্ধ সমপার্শ্বীয়, মনে আছে? মুক্তের নিচে ছিল 2, বদ্ধের নিচে ছিল 1, মাঝখানে লিখছিলাম ভাইয়া কাণ্ড। মুক্তের নিচে কি ছিল 2, বদ্ধের নিচে 1, মাঝখানে কাণ্ড। তাহলে একবীজপত্রী কাণ্ডে কি পাওয়া যায়, একবীজপত্রী কাণ্ডে পাওয়া যায় বদ্ধ সমপার্শ্বীয়। দেখছো, তাহলে ওইটাও আমাদের পড়া হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আসলে আমাদের সবগুলো বৈশিষ্ট্যই পড়া হয়েছে, আর কিছুই না। তাহলে কাণ্ডরোম অনুপস্থিত, কিউটিকল উপস্থিত, অধোতক উপস্থিত। আচ্ছা, তারপর কি, মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকবে, আর হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, আচ্ছা, এবার আসি আমরা একটু দেখি চিত্রটার দিকে। চিত্র শিখবা, এটা শিখবে, এই যে ভুট্টা কাণ্ডেরটা তোমরা পরীক্ষা আসলে এটা দিবা। যদি একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের চিত্র আসে, এই চিত্রটা দিবা। ঠিক আছে, আচ্ছা, এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। প্রথমে দেখো বাইরের যে স্তরটা, এই যে এপিডার্মিস, কি লিখছে, এপিডার্মিস। মূলের ক্ষেত্রে কি লিখছিলাম, এপিব্লেমা। কি লিখছিলাম, এপিব্লেমা। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে লিখতে হয় কি, এপিডার্মিস। সেটা তো জানি, আমরা শিখছি। ওকে, তাহলে এটা হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, এপিডার্মিসের বাইরে দেখো, ওখানে আমরা মূল রোম আঁকছিলাম, তাই তো। এখানে কি কোনো মূল রোম আছে? নাই। এখানে কি কোনো কাণ্ডরোম আছে? নাই। এখানে কোনো কাণ্ডরোমও আঁকবো না, মূল রোমও আঁকবো না। শুধু কি আঁকবো, একটু উপরের লেয়ারটাকে আমি একটু মোটা করে দিব, কালা করে দিব। ঠিক আছে, এটা দিয়ে বুঝাচ্ছি যে উপরে একটা স্তর আছে, চর্বির স্তর আছে বা কার্বোহাইড্রেটের স্তর আছে, যেটাকে বলা হবে কিউটিকল। ঠিক আছে, কারণ আমরা পড়ছি যে কাণ্ডে কিউটিকল থাকে, মূলে কিউটিকল থাকে না। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যা পড়ছি আসলে আমরা তাই অ্যাপ্লাই করতেছি, নাথিং নিউ, কিছু নতুন না। যা আমরা পড়ছি সেটাই অ্যাপ্লাই হচ্ছে, আর কিছু না। তাহলে কি, এপিডার্মিস নামক একটা প্যারেনকাইমা লেয়ার দিলাম, আর উপর একটু মোটা করে দিলাম, যেটা কিউটিকল। আচ্ছা, এরপর পড়ছি অধোতক এদের আছে। ঠিক আছে, মূলের ক্ষেত্রে কি পড়ছিলাম, যে অধোতক নাই, কিন্তু এদের অধোতক আছে। আর অধোতক কি দিয়ে তৈরি হয়, অধোতক তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। কি দিয়ে তৈরি হয়, স্ক্লেরেনকাইমা দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে চিত্রটা দেখে, এই যে এখানে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো আঁকছে। স্ক্লেরেনকাইমা দেখতে এরকম হয়। ঠিক আছে, ষড়ভুজাকার কোষ আর বাইরে কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, ষড়ভুজাকার বা পঞ্চভুজাকার কোষ, বাইরে কোষ প্রাচীর রাখতে হয়। কি রাখতে হয়, কোষ প্রাচীর। তাহলে এরকম করে আঁকবা। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে তোমার 3টা লেয়ার দিবা কিসের, স্ক্লেরেনকাইমা টিস্যু। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি, অধোতক। তোমার অধোতক আঁকা হয়ে গেল। এবার আসি কর্টেক্স। বলে দিছি না যে মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। দেখো এখানে কর্টেক্স কি লিখছি, এখানে কর্টেক্সে কয়টা স্তর দেওয়া আছে, ওখানে ছিল 8 থেকে 10টা, আর এখানে ভাইয়া বলেই দিছি যে 3 থেকে 4টা দিবা, এর বেশি যাতে ভুলও না দাও। ঠিক আছে, এটার বেশি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, 3 থেকে 4টা স্তর তুমি দিয়ে দিবা সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3 থেকে 4টা স্তর দিয়ে দিলে কিসের স্তর, কর্টেক্সের স্তর, শেষ। এবার আসো, ওখানে দেখো কোনো সুন্দর করে কি ছিল, ওখানে তখন ছিল অন্ততক, তারপর ছিল সুন্দর করে পরিচক্র, তারপরে ওই মেটাজাইলাম প্রোটোজাইলাম ছিল সুন্দর করে। কিন্তু এখানে কি অন্ততক আছে? নাই। এখানে কি পরিচক্র আছে? নাই। দেখেন, এখানে কি আমি কোনো গোল্লা আকারের কিছু আঁকছি? এখানে কি কিছু দেওয়া আছে গোল্লা আকারের? কিচ্ছু নাই। তার মানে এখানে প্রোটোজাইলামও নাই, এখানে কি বলি, এখানে পরিচক্রও নাই, এখানে অন্ততক নাই। ঠিক আছে, তাহলে অন্ততক আর পরিচক্র আঁকা বাদ। ঠিক আছে, এবার কি দিতে হবে, আমাকে প্রোটোজাইলেম আর মেটাজাইলাম দিতে হবে। এখন ওদের যে প্রোটোজাইলেম মেটাজাইলাম থাকে, সেটা হচ্ছে সংখ্যায় কম থাকে। ঠিক আছে, ওদের দেখো এই যে বিশাল বড় গোল্লা দুটো দিতেছে, এটা হচ্ছে মেটাজাইলাম, এটা কি মেটাজাইলাম।
আর এই যে ছোট্ট গুল্লাটা দেখতেছো মানুষের নাকের মতো, এটাকে বলা হবে প্রোটোজাইলেম। দেখো এটাকে যদি আমি একটা বৃত্তর সাথে তুলনা করি, এগুলো কি পরিধি না? এগুলো কি পরিধি। আর এটা কি কেন্দ্র না? এইটা কেন্দ্র, ঠিক আছে? তাহলে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে আর মেটাজাইলেম পরিধির দিকে হইলো। হ্যাঁ, এখন শুনো, একটা ব্যাপার হচ্ছে যে একদম তো আসলে কেন্দ্র মেপে মেপে ওরকম হয় না, এটা তো যেহেতু একটা উদ্ভিদ, মানে জাস্ট তুলনা করার জন্য আর কি। তো একদম তো ওভাবে হবে না, তো এরকম হয় আর কি, ঠিক আছে? দুইটা তুমি এরকম সুন্দর করে কি দিবা, দুইটা সুন্দর করে মেটাজাইলেম দিবা, আর বড় বড় আকারের এরকম চোখের মতো করে মেটাজাইলেম দিবা, আর একটা ছোট্ট নাকের মতো প্রোটোজাইলেম দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটোজাইলাম হইলো, তোমার মেটাজাইলাম হয়ে গেল, ঠিক আছে? প্রোটোজাইলাম মেটাজাইলাম যদি আঁকা হয়, এই যে এখানে এই জিনিসটা আছে, এটা একটা এক্সট্রা জিনিস থাকে ওদের, যে ওদের কি হয় আমি একটু বুঝায় বলি, ঠিক আছে? একবীজপত্রী কাণ্ডে প্রোটোজাইলামের নিচের যে মজ্জার কোষগুলো থাকে সেগুলো মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। কি হয়ে যায় ভাই, আবারও বলতেছি, ওদের যে প্রোটোজাইলামের নিচের যে কোষগুলো থাকে সেগুলো মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গেলে ওখানে একটা গর্তের সৃষ্টি হয়, গহ্বরের সৃষ্টি হয়। যেহেতু এটা প্রোটোজাইলেমের একদম বরাবর নিচে থাকে, এটাকে ডাকাও হয় প্রোটোজাইলেম গহ্বর নামে। কি নামে ডাকা হয়? প্রোটোজাইলেম গহ্বর। এটার একটা অপর নাম আছে, যেটা আজিবুর স্যারের বইতে আছে, তোমাদের পরীক্ষা অনেক বেশি বেশি আসে, লিখে ফেলো, লাইসোজিনাস গহ্বর। প্রোটোজাইলেম গহ্বরের অপর নাম লাইসোজিনাস গহ্বর। সুন্দর করে লেখো, সুন্দর করে লেখো, বইয়ের মধ্যে লিখে ফেলো, লাইসোজিনাস গহ্বর। তাহলে কি, প্রোটোজাইলেমের নিচে একটা গহ্বর আঁকতে হয়, গহ্বরটার নাম হচ্ছে কি? গহ্বরটার নাম হচ্ছে লাইসোজিনাস গহ্বর। কি গহ্বর? লাইসোজিনাস গহ্বর। ওকে ওকে, তো লাইসোজিনাস গহ্বরটা এঁকে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইসোজিনাস গহ্বর বা প্রোটোজাইলাম গহ্বর আঁকা হইলো। এবার কি আছে? এবার তো ওদের পরিচক্রও নাই ভাইয়া বলছিলাম, ওদের সুস্পষ্ট মজ্জাও নাই ভাইয়া বলছিলাম, ওদের সুস্পষ্ট মজ্জারশ্মিও নাই ভাইয়া বলছিলাম। তাহলে এখন বাকি জায়গাগুলো কি দিয়ে ফিল আপ হয়? বাকি জায়গাগুলো ফিল আপ হয় স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে। কি দিয়ে ফিল হয়? স্ক্লেরেনকাইমা আর ফ্লোয়েম টিস্যু দিয়ে। তাহলে বাকি জায়গাগুলো পুরোটাতেই তুমি স্ক্লেরেনকাইমা আঁকবা, তবে স্ক্লেরেনকাইমা আঁকার আগে তুমি কিছু জায়গায় ফ্লোয়েম আগে এঁকে নিবা, যে এখানে প্রোটোজাইলামের আশেপাশে এই কয়েকটা জায়গায় একটু ফ্লোয়েম দিয়ে দিবা, মাঝখানে কিছু ফ্লোয়েম দিয়ে দিবা, দিয়ে তুমি বাকি জায়গাটা পুরোটাই স্ক্লেরেনকাইমা দিয়ে ফিল আপ করে দিবা, ঠিক আছে? দেখো আবারও ভাইয়া, যেহেতু চিত্রটা আঁকা বুঝতে পারছো, তো আমি কি করতেছি, আবারও বলতেছি যে স্যার স্যার কোন কোন দিকে তাকাবে, তোমার চিত্রটা আঁকার ক্ষেত্রে কোন কোন জিনিসের দিকে স্যার খেয়াল করবে, একটু খেয়াল করো। প্রথম যে জিনিসের দিকে স্যার খেয়াল করবে সেটা হচ্ছে যেটা হচ্ছে বাইরের স্তরটা, ঠিক আছে? বাইরের স্তর মানে হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস যখন আঁকবা, এপিডার্মিসের কোনো কাণ্ডরোম বা মূলরোম দেওয়া যাবে না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। এপিডার্মিসে যদি কাণ্ডরোম মূলরোম দেখে, স্যার প্রথমেই চেতে যাবে, বলবে যে এটা কোত্থেকে দিলা, ঠিক আছে? এটা দেওয়া যাবে না। ওকে, তাহলে কাণ্ডরোম বা মূলরোম দেওয়া যাবে না। তারপর কি দ্বিতীয় জিনিস স্যার যেটা দেখবে সেটা হচ্ছে কিউটিকল অবশ্যই দিতে হবে, কিউটিকল অবশ্যই দিতে হবে। আচ্ছা, ওদের অথতক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কর্টেক্স যখন আঁকবা, কর্টেক্সে তুমি 2 থেকে 4 স্তরের বেশি দিবা না, ঠিক আছে? 3 থেকে 4 স্তরের বেশি তুমি দিবা না। ওকে, তারপর ওদের কোনো পরিচক্র দিবা না, ওদের কোনো অন্ততক দিবা না, ওদের কোনো মজ্জা দিবা না, ওদের কোনো মজ্জারশ্মি দিবা না। কি দিবা? শুধু মেটাজাইলেম দুইটা সুন্দর করে দিবা, আর মাঝখানে একটা ছোট্ট প্রোটোজাইলেম দিবা, আর একটা প্রোটোজাইলেম গহ্বর দিবা, তাই তো? আচ্ছা, আর কি করবা? আর মাঝখানে কিছু ফ্লোয়েম দিয়ে চারপাশটা স্ক্লেরেনকাইমা দিয়ে ফিল আপ করে দিবা। দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে এটুকু যদি মাথায় রাখতে পারো, আমি আশা করি যে একবীজপত্রী মূলের অন্তর্গঠনের চিত্র আর একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের চিত্র দুটো পারবা, ঠিক আছে? বাসায় আহ মানে প্র্যাকটিসের বিকল্প নাই। আমি একটা জিনিস সবসময় বলবো, যে চিত্র আসলে ধরে ধরে শিখায় দেওয়া যায় না, কিন্তু চিত্রের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, বাসায় 2-3 বার প্র্যাকটিস করতে হয়। ভাইয়াও খুবই খারাপ চিত্র আঁকি, যদিও ডাক্তারি পড়তেছে, কিন্তু ভাইয়া প্রচন্ড খারাপ চিত্র আঁকি। তো যদি কেউ মনে মনে এই টেনশন থাকে যে আমি তো পচা চিত্র আঁকি, আমার কি হবে, আরে কিচ্ছু হবে না, তুমিও ডাক্তার হবা, ঠিক আছে? টেনশন করার কিছু নেই। কিন্তু যেটা বললাম, যে পরীক্ষায় পাশ করার জন্য হইলেও চিত্রগুলো একটু প্র্যাকটিস করতে হবে। চিত্রগুলো প্র্যাকটিস না করলে চিত্রগুলো সুন্দর হবে না, ঠিক আছে? যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি চোখে দেখে ফেললাম, আমি আমি এখন পাবলো পিকাসো আমি এঁকে ফেলবো পরীক্ষায়, তাহলে কিন্তু হবে না। প্লিজ বাসায় 2 বার অন্তত চিত্রগুলো আঁকবা, তাহলে দেখবা যে আর কোনো সমস্যাই হবে না। ওকে, আচ্ছা, তাহলে চিত্র আঁকাটা হয়ে গেল। তাহলে এটা যদি হয়, তাহলে এতটুকু যদি ভাইয়া যতটুকু বললাম অতটুকু বুঝে থাকো, তাহলে ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝা গেছে। তাহলে আমি নেক্সট মানে লাস্ট টপিক, সেটা একটা ওভারভিউ করব। ওভারভিউ কিসে কিসে করব, মানে ওই একবীজপত্রীর মূল কাণ্ড যা বললাম ওগুলো যাতে প্যাচ না লাগে, ওই জন্য একটা ওভারভিউ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অবজেক্টিভ আছে, দেখবে যে কলাবতীর কাণ্ড লেখা, এই অবজেক্টিভটা একটু দাগাইতে পারো, ঠিক আছে? পরীক্ষায় আসে, হ্যাঁ?
দুটো অবজেক্টিভ আছে, একটা হচ্ছে এই অবজেক্টিভটা একটু দাগাও সুন্দর করে, যে কলাবতীর কাণ্ড কোন রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়, স্যাফরানিন রঞ্জক, এটা পরীক্ষায় আসে, কোন রঞ্জক, স্যাফরানিন রঞ্জক, এটা একটু দাগায় ফেলো। আর আরেকটা দাগাবা হচ্ছে কোনটা, আরেকটা দাগাবা হচ্ছে নিচে ক্লোরেন কাইমার মধ্যে পাবা ক্লোরোফাইলাস স্তর, পরীক্ষায় আসে যে কোথায় ক্লোরোফাইলাস স্তর পাওয়া যায়, এটা কলাবতীর কাণ্ডে পাওয়া যায়। এই দুটো একটু দাগায় রাখো, ঠিক আছে, অবজেক্টিভের জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি জানি যে এই টপিকগুলো একটু কঠিন, একটু বেশি ঝামেলাদার, তো হয়তো বা একটু কষ্ট লাগতে পারে, বাট বললাম তো যদি বাসায় একটু টাইম দাও দেখবে যে হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল তোমাদের বইতে, এটা একবীজপত্রীর মূল এবং কাণ্ডের পার্থক্য দেওয়া আছে। এটা তো আসলে এতক্ষণ যা পড়াইছে ওই বৈশিষ্ট্যগুলোই দেওয়া আছে, তো এই জন্য আর আলাদা করে বলার দরকার নেই, তবে পার্থক্যটা পড়তে পারো, পার্থক্যটা ভালো আছে। ওকে, আচ্ছা, এগুলো তো তোমাদের তো দেওয়াই থাকবে সবকিছু। আচ্ছা, এইটাতে আসি, ঠিক আছে, এইটাতে আসি, এটা সবকিছুই তোমরা জানো। দেখো আমরা একটা একটা করে মিলাই, চলো এখানে ভাইয়া সবগুলা পয়েন্ট একসাথে করে দিয়ে দিছি তোমাদের জন্য। কি কি আছে দেখো, প্রথমে একবীজপত্রীর মূলের দিকে তাকাই, চলো। একবীজপত্রীর মূলের মধ্যে পড়ছিলাম কি তিনটা জিনিস থাকে না, ভাইয়াকে বলো তো কি কি থাকে না। ওদের মধ্যে কিউটিকল থাকবে না, ওদের মধ্যে অর্ধতক থাকবে না, আর কান্ডরম থাকবে না। দেখো যে এখানে কি কি দেওয়া আছে, এখানে আসলে তিনটাই জিনিসই দেওয়া আছে, যে কিউটিকল থাকে না, অর্ধতক থাকে না, আর কি ওদের কান্ডরম থাকে না। আর কি দেখো বাকিগুলা দেখো, কর্টেক্সটা কি লিখছি, একবীজপত্রীর মূলের কর্টেক্স হচ্ছে বহু স্তর বিশিষ্ট। আর অন্ততকটা কেমন, অন্ততকটা থাকে পরিচক্রটা একসারি কোষ থাকে, মজ্জা থাকে, মজ্জারসি থাকে। আচ্ছা, যাতে কখনো প্যাচ না লাগে যে কোনটা থাকে কোনটা থাকে না, তাইলে এই জন্য ভাই এটাকে একসাথে করে দিছি, যাতে অসুবিধা না হয়। আচ্ছা, একবীজপত্রী কাণ্ডে আসি, একবীজপত্রী কাণ্ডে কি থাকে কি থাকে না। থাকে হচ্ছে কোনটা, কিউটিকলটা থাকে, অধোত্বকটা থাকে, এবং স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, চিত্র আঁকার সময় আমরা খেয়াল করছি। ওকে, আচ্ছা, কর্টেক্সটা কয়েক স্তর বিশিষ্ট থাকে। আচ্ছা, অন্ততকটা কি, অন্ততকটা থাকে না, পরিচক্র থাকে না, মজ্জাও থাকে না, আলটিমেটলি মজ্জারশ্মি থাকে না, কাণ্ডরম্য থাকে না। দেখছো, সবকিছুই থাকে না, বললাম না, ও হচ্ছে বিশ্ব ভেজাইলা, ঠিক আছে, ওর কিছুই থাকে না। ওকে, আচ্ছা, এবার আসি দ্বিবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী মূল বাদ দিয়ে দ্বিবীজপত্রী কাণ্ডে যাওয়ার একটা মজার কারণ আছে। কারণ হচ্ছে এটা যেমন দেখছো যে বেশিরভাগ জিনিস থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ড হচ্ছে আদর্শ, এর সবকিছু থাকে। দেখো কিউটিকল থাকে, অধোতক থাকে, কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট, অন্ততক থাকে, পরিচক্র থাকে, মজ্জা থাকে, মজ্জারশ্মি থাকে, কাণ্ডরম থাকে। ঠিক আছে, তার মানে কি একবীজপত্রী কাণ্ড আর দ্বিবীজপত্রী কাণ্ড হচ্ছে একে অপরের উল্টা ভাই। ঠিক আছে, মানে একবীজপত্রী কাণ্ডে যা যা থাকে না সবকিছুই দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে থাকে। ওকে, তাহলে এটা পেরে গেলাম। আচ্ছা, এবার আসি দ্বিবীজপত্রী মূল। দ্বিবীজপত্রী মূল আর একবীজপত্রী মূল একদমই কাছাকাছি, ওখানেও তোমার কিউটিকল, অধোতক আর হচ্ছে কাণ্ডরমটা থাকে না। ঠিক আছে, আর বাকি জিনিসগুলো থাকে। ওখানে আবার একটা জিনিস এক্সট্রা আছে, সেটা একটু ভাইয়া দাগাই দিচ্ছি, সেটা হচ্ছে ওদের মজ্জা থাকে না। ঠিক আছে, দ্বিবীজপত্রী মূলে এটা একটু স্পেশাল, এটা একটু স্টার দিয়ে রাখো, যে দ্বিবীজপত্রী মূলে কোনো মজ্জা থাকে না। ঠিক আছে, আচ্ছা, স্টার দিয়ে রাখলাম। ওকে, দ্বিবীজপত্রী মূলে কি থাকে না, মজ্জা থাকে না। তাহলে আলটিমেটলি ভাইয়া দেখছো, দেখে হয়তো মনে হয়েছিল হায় রে এটা কি বড় ছক, এটা কেমনে ভাইয়া নিয়ে আসলো, এটা কেমনে ভাইয়া এটা পারলো। ঠিক আছে, একদম ইজি ছক, দেখছো এখন পড়া হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। তো এটা কিছুই না, আসলে এতক্ষণ যা পড়ছি সেটাকেই একটা ওভারভিউ আর কি। ওকে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিসে তোমরা প্যাচ লাগাও, ভাইয়াকে খালি জিজ্ঞেস করতে থাকো, ভাইয়া কার কি কাজ, কোয়েশ্চেন কি থাকে, ভাইয়া কার কি কাজ। ঠিক আছে, তো ভাইয়া কাজগুলোকে আলাদা করে দিচ্ছি, যে কার কি কাজ, এটা যাতে অসুবিধা না হয়। কাজ হচ্ছে দেখো, অধোতক, অধোতকের মেইন কাজ মনে রাখবা যে দৃঢ়তা প্রদান করা। অধোতকের মেইন কাজ কি, দৃঢ়তা প্রদান করা। কর্টেক্সের কাজ মেইনলি দুইটা, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা। পানি সঞ্চয়, খাদ্য সঞ্চয়, মেইন কাজ যেগুলো মনে রাখতেই হবে সেগুলো দিছি। আচ্ছা, অন্ততকের কাজ, অন্ততকের কাজ হচ্ছে মূলজ চাপ নিয়ন্ত্রণ করা, সাথে হচ্ছে বাঁধের মতো কাজ করা। মূলজ চাপ নিয়ন্ত্রণ আর কি বাঁধের মতো কাজ করা। পরিচক্রের কাজ, পরিচক্রের কাজ হচ্ছে পার্শ্বমূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য সকল খাদ্য সঞ্চয় করা। পড়ছি না আমরা একটু আগে, কিছুক্ষণ আগে বললাম। তাহলে কি পরিচক্রের কাজ কি, পার্শ্বমূল, অস্থানিক মূল সৃষ্টি, আর নাইট্রোজেন খাদ্য ছাড়া অন্য সকল খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে, মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। মজ্জারশ্মির কাজ হচ্ছে জাস্ট একটা সংযোগ, আর কিছু না, মজ্জারশ্মির কোনো কাজই নেই, জাস্ট একটা সংযোগ করা। ঠিক আছে, পরিচক্র আর মজ্জার মধ্যে সংযোগ করা। এই
দ্যাটস ইট। এটা কি খুব কঠিন কিছু? তো এইটাতে যাতে প্যাচ না লাগে এই জন্য ভাইয়া সবগুলাকে একসাথে করে দিছি। কার কি কাজ, আশা করি এটা তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা একটু এই ছকটাতে আসি। এই ছকটা হচ্ছে ওই যে বলে দিছিলাম তোমরা বলছিলাম যে আগের কালে ছোটবেলায় 9-10 থাকতে তোমরা এটা পড়ছিলা এবং এটা তোমাদের পরীক্ষায় আসতো। সেটা ছিল প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য, তাই তো? তো ভাবলাম যে যদি আবার কোনো সময় চলে আসে তখন হয়তো বা তোমাদের অসুবিধা ফেস হইতে পারে, এই জন্য ভাইয়া হচ্ছে এটাকে নিয়ে আসছি যে প্যারেনকাইমা, কোলেনকাইমার, স্ক্লেরেনকাইমার পার্থক্য তোমরা এটা থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পার্থক্য তেমন কিছু না, জাস্ট ওই চিত্র তিনটা ভাইয়া দেখবো যে ফার্স্ট যে পার্টের ওখানে দেওয়া আছে, ওই চিত্র তিনটার দিকে একটু ভালো করে তাকালেই তুমি পারবা, ঠিক আছে? মনে রাখবা যে প্যারেনকাইমা হচ্ছে অনেকটা ভাজক টিস্যুর সাথে মিলিত। কার সাথে? ভাজক টিস্যু, মানে ভাজক টিস্যু পরের স্টেপটাই হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে? তারপর কোলেনকাইমা হচ্ছে আরেকটু শক্ত হতে থাকে আর স্ক্লেরেনকাইমা একদমই শক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই মেইন বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। কোন কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট ভাই একটু দাগায় দিচ্ছি, একটু দাগায় ফেলতে পারো। দাগায় ফেলবা কিভাবে? এখান থেকে দাগায় দিচ্ছি, দেখো। এটা হচ্ছে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট, তারপর 6, 7 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু পড়ে রাখলেও পারো, অবজেক্টিভেও আসে অনেক সময়, ঠিক আছে? স্যারদের তো আসলে ঠিক নেই, স্যাররা তো আর ওই চিন্তা করে না যে 9-10 এর সিলেবাস কি আর ইন্টারের সিলেবাস কি, স্যাররা অনেক সময় দিয়ে দেয়। তো এই জন্য আমরা রিস্ক না নিয়ে, তোমরা যেহেতু ভালো করে এখন থেকে প্রিপেয়ার হচ্ছ, রিস্ক না নিয়ে এটা পড়ে ফেলাটাই আমার মনে হয় বেটার চয়েস হবে, ওকে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার তুলনা, ওকে? তাহলে উইথ দ্যাট আমাদের আসলে সব টপিকই শেষ, পুরো চ্যাপ্টারটার। আচ্ছা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক আজকে লেকচার থেকে কি কি ছিল? লেকচার থেকে সিকিউর জন্য ইম্পর্টেন্ট বুঝাই গেছে, এতক্ষণ পড়াইতেছিলাম যা যা তাই তো ছিল। কি ছিল? একবীজপত্রী মূল আর একবীজপত্রী মূলের কাণ্ডের অন্তর্গঠনের যে চিত্র দুইটা ছিল, চিত্র দুটো খুব 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 ইম্পর্টেন্ট। তারপর মূল আর কাণ্ডের যে পার্থক্যটা ছিল, পার্থক্যটাও খুব খুব ইম্পর্টেন্ট। এটা দরকার নেই তেমন একটা, এটা দিছি আর কি। তবে যে এই দুইটা যাতে তুমি প্লিজ ভালো করে পড়ো, এই দুইটা ভালো, এগুলো একটু কম ইম্পর্টেন্ট, 2 স্টার টপিক, পড়লে পড়তে পারো, বাট মাস্ট যাতে তুমি এই দুটো জিনিস একটু পড়ো, ঠিক আছে? আর ওখান থেকে কি পড়ছিলাম? ওই যে ভাস্কুলার বান্ডেল রিটেনের জন্য ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ভাস্কুলার বান্ডেল টপিকটাও থাকবে, ওকে? তাহলে উইথ দ্যাট আজকের ক্লাস আমাদের শেষ, মানে আমার টিস্যু লেকচার নেওয়া শেষ। যদি কোনো কিছুতে কোনো সমস্যা হয় ভাইয়াকে সুন্দর করে কমেন্ট করবো, ভাইয়া চেষ্টা করবো যে যতটুকু নিজে পারি ততটুকু রিপ্লাই দিয়ে দেওয়া, যে কোনো জিনিসের অবজেক্টিভ হোক সিকিউ হোক, ভাইয়া চেষ্টা করবো আনসার করে দেওয়ার। আর এখন কোনো সমস্যা হলে, কোনো কিছু না বুঝলে বলতে পারো, তাহলে ভাইয়া ওটা একটু রিপিট করতে পারি, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো, কোনো সমস্যা হলে ভাইকে বলো। ওকে, সমস্যা নাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আশা করি টিস্যু চ্যাপ্টারটাতে কোনো সমস্যা হবে না। ছোট একটা চ্যাপ্টার, একটু ভাগ করে পড়াইছি কারণ একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার, বুঝছো, প্যাচ লেগে যায়। তবে ভাইয়ের ছকগুলোকে তোমরা ভালো করে পড়বা, তাইলে আমি কথা দিলাম যে আর প্যাচ লাগবে না, ঠিক আছে? তাইলে হয়ে গেল। আচ্ছা, তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা সবাই, ভালো করে পড়াশোনা করবা।